Yes, sir, your sound is clear. হুম, ঠিক আছে। স্যার ফ্যার বলার দরকার নেই, হ্যাঁ। তো তোমরা যেহেতু আমার সাথে প্রথম পরিচিত হচ্ছ, তো আমি স্যার বলতে পছন্দ করি না। ঠিক আছে, জাস্ট তোমাদের দাদার মতো করেই মিশবো। পুরো যারা যারা পুরো এন্টায়ার সেমিস্টার ভালো পড়বে তাদের সাথে আমার পরিচয় হচ্ছে অ্যাজ এ দাদা। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো আমি অ্যাকচুয়ালি তোমাদের আইডি সিস্টেম পড়াবো। তো আমার ব্যাপারে ছোট্ট করে বলে দিই, আমি 5 বছর ধরে অ্যাকচুয়ালি তোমার ডিপ্লোমা পড়াচ্ছি। তো আমিও তোমাদের মধ্যে ডিপ্লোমা পড়েছিলাম, তারপর বিটেক, দেন প্রথমে একটা তোমার কি বলে ইলেকট্রনিক্স ফার্মে কাজ করি। দেন রিসেন্টলি আমি টিসিএসে অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। তো এটা হচ্ছে আমার শর্ট ডেসক্রিপশন। আর এখানে কে আমার ক্লাসের কিন্তু প্রসিডিওর একটু অন্যরকম। আমি যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি আগে সবার ব্যাপারে একটু জানতে চাই যে কোন স্ট্রিম এবং কোন কলেজ কোথা থেকে, এটা আমাকে একটু জানাও। হ্যালো, কেউ একজন, সবার প্রথমে কেউ একজন আচ্ছা ইনিশিয়েটিভ নাও। ঠিক আছে, দেখো দেখো একটা আসলে আমি জিনিস একটা। হ্যাঁ, বাপ্পাদা বাপ্পা বলো, হ্যাঁ বাপ্পা। বলতে আমি স্যার রাজা রঞ্জিত কিশোর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পড়েছি রামগড়, এটা অবস্থিত ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট আর কি। আচ্ছা 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 আমার হচ্ছে ট্রেড ইলেকট্রিক্যাল। আচ্ছা আর আমি স্ট্রিম ছিল আমার সায়েন্স থেকে ছিল এইচএস। আচ্ছা, এইচএস সায়েন্স স্ট্রিম ছিল। কম্পিউটার সায়েন্স ছিল না বায়োলজি ছিল বেসিক্যালি? তো সবাই বায়োলজিই নেয়, তো তোমার কোনটা ছিল, কম্পিউটার সায়েন্স? আমার ছিল 50, আমার পিওর আচ্ছা আচ্ছা, সায়েন্সে ছিল। ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। তো আর কেউ দেখো দেখো, আমার ব্যাপারটা হচ্ছে সবার প্রথমে আমার পড়ানোর একটু টেকনিকটা আলাদা। ঠিক আছে, আমি কোনো স্যার না, প্রথমেই বলছি স্যারের মতো করে আমি মিশবো না, কেন সেখানে তোমার সাথে আমার প্রফেশনাল বিহেভিয়ার ছাড়া আর কিছু তৈরি হবে না। তাতে কিন্তু সাবজেক্টে আন্ডারস্ট্যান্ডিং সেরকমভাবে তৈরি হওয়া পসিবল নয়। তার জন্য আমি কোনো দিন আজ পর্যন্ত যা যা পড়াই, জিলেট পড়াই, যা ডাব্লিউবি যেই ম্যাথামেটিক্স নিই, যেখানেই জানি, আমি সবাইকেই বলি যে ভাই আমাকে টিচার কেউ বলবে না, ভাই বা বোন যারাই আছো এখানে। ঠিক আছে, বাট এই জন্য আমি আগে সবার সাথে একটুখানি আলাপ করার চেষ্টা করছি, কার কি ব্যাকগ্রাউন্ড, কোথা থেকে এসছো, কে টেন দিয়ে এসছো, সমস্ত কিছু জানলে আমার সুবিধা হবে তোমাদেরকে ইনফরমেশানগুলোকে সেইভাবে পৌঁছাতে, যাতে কিনা এইখানে যে কজন জয়েন করেছো তারা সবাই যেন সাবজেক্টটাকে ক্লিয়ারলি বুঝতে পারো। ঠিক আছে, আরেকজন কেউ বাপ্পার মতোই কেউ ইনিশিয়েটিভ নাও, একটু শুনি কোন স্ট্রিম, কোথায়, কি ব্যাকগ্রাউন্ড ছিল, তাতে আমার সুবিধা হবে কিন্তু। ঠিক আছে। দাদা, আমি জলপাইগুড়ি পলিটেকনিক আচ্ছা, ময়ূখ ইনস্টিটিউটে। ঘোষ জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ। আর তো তোমার হ্যাঁ, ইসে থেকেই দেখতে পাচ্ছি তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ো, রাইট? তোমার তোমার হ্যাঁ রোলও দাদা। লেখা আছে 25, তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা তোমার কি 10 দিয়ে নাকি 12 দিয়ে? অ্যাকচুয়ালি দাদা, আমি ক্লাস 10 পাস আউট, আইসিসি বোর্ড। সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো হবে না, ওটা মানে 10 অব্দি তো সায়েন্স থাকে। আচ্ছা আচ্ছা, তো আইসিএসসি এখানে বোর্ড, তার মানে তোমার কম্পিউটার তো তোমাদের পড়ানোই হয়, জাভা সি এগুলো তো পড়ানোই হ্যাঁ, হয় হ্যাঁ, ছোট, মানে আমি হ্যাঁ, জানি। সি প্লাস হ্যাঁ প্লাস, হ্যাঁ সি প্লাস প্লাস আর জাভার বেসিকটা মানে আছে, আমার জানা হ্যাঁ আছে। হ্যাঁ, জানি জানি তো থাকে। আর কেউ? হ্যাঁ এই তো ময়ূক বললো, এরপরে আর কেউ? দাদা, আমার নাম অলিভ দেবনাথ। আমি আচ্ছা ফালাকাটা পলিটেকনিক থেকে পড়ছি। আচ্ছা, আমার ট্রেড হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। এক সেকেন্ড একটু দাঁড়াও, হ্যাঁ। সিভিল ইঞ্জিনিয়ার, রাইট? হ্যাঁ, বাহ। তোমারও কি 10 নাকি 12? আমার 12 আচ্ছা আর্টসে ছিল। আচ্ছা আচ্ছা, 12। নেক্সট, আমি একটু 10-15 মিনিট নিয়ে নেবো সবার কাছ দিয়ে, সবাই একটুখানি সবার ব্যাপারে ইন্ট্রোডাকশন দিয়ে দাও শর্ট, তারপর আমরা স্টার্ট করবো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো সবার কাছে? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজা, রাজাই তাহলে বলো প্রথমে, আচ্ছা রাজা কোথায়, কোন কলেজ? স্যার, জলপাইগুড়ি কলেজ। আচ্ছা, কি স্ট্রিম? স্যার, মেকানিক্যাল। আচ্ছা, মেকানিক। আবারও বলছি, আগেই বলে দিচ্ছি সবাইকে, আমি স্যার নয়, স্যার বলে ডাকবেন না, ঠিক আছে? তোমাদের দাদার মতো করে আমরা কিন্তু এগো, ঠিক আছে? নেক্সট, সিদ্ধার্থ ঘোষ। আমি যাদের যাদের দেখছি বা নাম ধরে ডাকছি, সিদ্ধার্থ ঘোষ। হ্যাঁ, আমার জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক ইলেকট্রিক্যাল আর ইঞ্জিনিয়ার। একেবারে তো তুই আমার বাড়ির কাছাকাছিই থাকিস। জ্ঞানচন্দ্র পলিটেকনিক মানে হচ্ছে তোর এই মধ্যম গ্রামে, তাই তো? এজিসি বোস, তাই তো? একটু না, মধ্যম গ্রাম থেকে মোমিনপুরে। একটু এগিয়ে গিয়ে, হ্যাঁ? কলকাতা মোমিনপুর। কোথায়? কলকাতা মোমিনপুর। ওই তো মদনপুর, আচ্ছা। এজিসি বোস, এজিসি বোস বলছিস তো? না না, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। ও আচ্ছা, জ্ঞানচন্দ্র বোস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুফান পাল, তোমার কোথায়, কোন কলেজ, কোন ডিপার্টমেন্ট ভাই? বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, মেকানিক্যাল ট্রেড। মেকানিক্যাল, খুব ভালো কথা।
এই এইচএস দিয়ে আর্টস থেকে। আচ্ছা আচ্ছা, হীরক মাহাতো, আমি যার যার নাম ডাকছি অ্যাকচুয়ালি তার ব্যাপারে একটু বলো শুনি। হীরক, সেবায়তন পলিটেকনিক কলেজ, আচ্ছা আচ্ছা, স্ট্রিম মেটালুরজি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওকে। তারপরে হচ্ছে এমডি নূর, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, 42 রোল, সেটা বুঝতে পারছি, বাট কোথা থেকে কি ব্যাকগ্রাউন্ড ছিল সেটা জানি না। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, Yes, yes, we are. আচ্ছা, তো এমডি নূর মনে হয় নেই। তারপর মৌমিতা মাহাতো, ওই একমাত্র দেখতে পাচ্ছি এখানে সিএসটি ডিপার্টমেন্ট থেকে। ও কি 10, 12 কোন ব্যাকগ্রাউন্ড, কোন কলেজ? স্যার স্যার মৌমিতা মোহান্তা। হ্যাঁ হ্যাঁ, বলো, তোমার সিএসটি ডিপার্টমেন্ট রাইট? ইয়েস স্যার, রঘুনাথপুর গভর্নমেন্ট পলিটেকনিক। আচ্ছা আচ্ছা, তো ব্যাক মানে কি তুমি 10 দিয়ে এসছো না 12 দিয়ে এসছো? স্যার 10। আচ্ছা 10। আর কে গেল? কাউকে বাদ দেওয়া যাবে না। রনি, রনি রনির মেকানিক্যাল, বাট রনি কোন কি 10 না 12 আর কোন কলেজ? আচ্ছা, রনিকেও পাওয়া গেল না হয়তো, মেবি। সায়ন বিশ্বাস, সায়ন বিশ্বাস, জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট। সিদ্ধার্থকে তো জিজ্ঞাসা করেছি, ডেভিস স্যারও জয়েন করেছে, যাই হোক। সুজয় বিশ্বাস জিজ্ঞাসা করেছি তোমাকে। সুজয় বিশ্বাস, তোমার ব্যাপারে একটা শর্ট ইন্ট্রোডাকশন দাও। দেখো, আমি আবারও বলে দিচ্ছি আজকের ক্লাসে, এর আগের বারও বলেছি এবং সব ক্লাসেই সবাই জানে, আমি কিন্তু টিচার নয়, তোমাদের সাথে অ্যাজ এ দাদা হিসাবে মিশবো, সেইভাবেই টপিক ডিল করা হবে যাতে তোমার আর আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একেবারে ক্রিয়েট হয়, বিকজ প্রফেশনাল বিহেভিয়ারে আমি যেতে চাইছি না আদার্স ইনস্টিটিউটের মতো। ওকে, ঠিক আছে? তো সুজয় বিশ্বাস বলো, সুজয় বিশ্বাসের ব্যাপারে একটা শর্ট ইন্ট্রোডাকশন। স্যার বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং, গুড। তো তোমার ব্যাকগ্রাউন্ড কি ছিল, 10 না 12? স্যার 12। 12, আচ্ছা। আর আর কেউ আছে? আকাশ ঘোষ, অনেকেই জয়েন করছে, ঠিক আছে। আচ্ছা, দেবিস স্যার আছেন এখানে। দেবিস স্যার কিছু বলার হলে বলে দিন আপনার। হ্যাঁ, তোমাদের নতুন আইটি স্যার, ঠিক আছে? এই স্যার তোমাদের ম্যাথামেটিক্সেও নেবে, মানে ম্যাথামেটিক্সের কিছু পার্ট স্যারও নেবে, আমিও নেব, ঠিক আছে? সবাই তো কালকে ক্লাস কেমন লেগেছে বলো সবার? পঙ্কজ স্যারের স্যার ক্লাস খুব কেমন? ভালো করেছেন স্যার কালকে। Sir, ठीक था क्लास का। ক্লাস अच्छा ভালো था। ছিল। ওকে ওকে, তাহলে তোমরা ভয় পাচ্ছিলে কেন? সবাই গ্রুপ থেকে লেভ করে যাচ্ছে কেন? ভয় পাওয়ার কি আছে বলো? सर सबका नहीं पता। कौन चीज তাহলে এরকম ভয় পেলে হবে না তো। তোমরা ইঞ্জিনিয়ার হচ্ছ না কয়দিন পরে, ভয় পেলে হবে? পরিস্থিতি দেখতে হবে তো, যে আমি যেখানে আছি আদৌ দেখি না কি হয়, কি হবে বলো, ম্যাক্সিমাম কি হতে পারে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে? ক্লাস করো। আর কালকে তোমাদের মেকানিক্সের লাস্ট ক্লাস হবে, তারপরে 10 তারিখ থেকে কিন্তু আমাদের শিডিউল ক্লাস স্টার্ট হয়ে যাবে। আমি কালকেই তোমাদের রুটিন থেকে শুরু করে সব দিয়ে দেবো, ঠিক আছে? ओके। ওকে স্যার। ওকে ওকে ওকে, সবাই ভালো মতো ক্লাস করো। আর স্যার খুব ভালো, স্যারকে কোঅপারেট করবে, সবাই কিন্তু আনসার করবে, কথা বলবে। চুপ করে থাকলে কিন্তু কিচ্ছু হবে না, চালাক হতে হবে। হ্যাঁ, ওই দিন শেষ। ইঞ্জিনিয়ারিং পড়ছো মানে তুমি যদি চালাক না হও তাহলে কিন্তু তোমাকে আরেকজন বিট করে বেরিয়ে চলে যাবে। ওকে, এটা কম্পিটিশনের বাজার। তোমাকে সবসময় তোমার পাশের বন্ধুর থেকে একভাবে এগিয়ে থাকতে হবে। তো ওকে বাই, ক্লাস করো। ক্লাসে দেখা হবে আবার আমার সাথে। ওকে বাই। ঠিক Bye, আছে sir. প্রীতম, তুমি তাহলে ক্লাস নাও। ওকে ওকে আচ্ছা। ওকে। হ্যাঁ হ্যাঁ, চলো বাই। সো তাহলে আমরা আজকে আমাদের যে এজেন্ডা আজকের ক্লাসের, সেটা হচ্ছে সবার প্রথমে যেটা ম্যাক্সিমাম আমি আমার স্টুডেন্ট লাইফে বা তোমরাও করে আসো বা অনেকেই করে, সেটা হচ্ছে কেউ সিলেবাসটা ভালো করে স্টাডি করে না। তো আমার যেটা রুল হচ্ছে, আমি যখন পড়াই ফার্স্টে আমি আগে আমার স্টুডেন্টদেরকে ভালো করে আগে বোঝাই যে সিলেবাসে কী আছে এবং আমরা এটা পড়ছি কেন, বা আমাদের এই সাবজেক্টের অবজেক্টিভ কী। ক্লিয়ার কি বলতে চাইছি? হ্যাঁ, আমরা সাবজেক্টটা পড়বো কেন, বা সাবজেক্টটাকে সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে কেন। সবসময় এই কোশ্চেনটা যেন সবার আজকে থেকে, যারা আমার সাথে আজকে আলাপ হলো তাদের সবার যেন আজকে থেকে এটাই সবার প্রথমে মাথায় ক্লিক করে যে এই সাবজেক্টটা
কেন আমাকে আমার সিলেবাসে রাখা হয়েছে এবং এর ইম্পর্টেন্স কোথায় আমার অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং পুরো থ্রু আউট লাইফ। আমি একটা ইঞ্জিনিয়ার হব, রাইট, কিছুদিন বাদে, তাই না? তো আমার ইঞ্জিনিয়ারিংয়ে এই সাবজেক্টটার অ্যাপ্লিকেশান কোথায় এবং এই সাবজেক্টটার ইম্পর্টেন্স কী আছে সেটা আগে সবার প্রথম জানতে হবে। এবং সেটা আমরা জানবো কোথা থেকে? কেউ একজন বলো। ডেফিনেটলি সেটা আমরা জানবো কোথা থেকে? সেটা আমাদের সিলেবাস থেকেই জানবো। সিলেবাস যা দেওয়া আছে, তাই না, সেখান থেকে আমরা বুঝতে পারবো, রাইট, যে এটা আমার রাখা হয়েছে এই উদ্দেশ্যে। ঠিক আছে, তাই জন্য আমরা সবার প্রথমে কী করছি, আজকে সিলেবাসটাকে একবার স্টাডি করে নিচ্ছি কুইকলি। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম। ওকে, এক সেকেন্ড একটু দাঁড়াও, হ্যাঁ একটু হোল্ড করো। হ্যালো 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 রাহুল, कौन राहुल? ठीक है ठीक है चलो। ওকে, সো যেখানে ছিলাম, ইন্ট্রোডাকশন অফ আইটি সিস্টেম, এটা বেসিক্যালি সবাইকেই পড়ানো হচ্ছে বিকজ এখন হচ্ছে ডিজিটালাইজেশন। ঠিক আছে, তুমি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যাও, তুমি অ্যাজ এ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার যাও, তুমি অ্যাজ এ সিএসটি ডিপার্টমেন্টের যাও, তুমি মেকানিক্যাল হও, সিভিল হও, তোমাদের যে সমস্ত প্রজেক্ট ওয়ার্কগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডে হয়ে থাকে স্টুডেন্ট, সেগুলো সব কিছুতেই কিন্তু সফটওয়্যার বেস অ্যাপ্লিকেশান আছে। ঠিক আছে, তো আমি সিভিল ইঞ্জিনিয়ার বলে আমি সফটওয়্যারের বেসিক ফান্ডা, আমি ইন্টারনেটের বেসিক নলেজ, আমি কম্পিউটারের বেসিক নলেজ জানবো না, সেটা কিন্তু নয়, একদমই নয়। তুমি আজকে ইঞ্জিনিয়ারিংয়ে তুমি যে কোনো ডিপার্টমেন্টেই পড়ো না কেন, তোমাকে কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে তোমার সফটওয়্যার সাবজেক্টে। তাই জন্য আমরা এত বছর ধরে জেক্সপো বা তোমার ডিপ্লোমাতে যা সিলেবাস আছে সেই সিলেবাসটাকে কিন্তু তোমাদের আগের বছরের যে দাদা দিদিরা আছে তাদের বছর থেকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। বিকজ আমাদের, তোমরা জানো, এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, তো সেই ক্ষেত্রে এখানে ডিজিটালাইজেশন স্টার্ট হয়ে গেছে, তো ইচ অ্যান্ড এভরি ওয়ার্কে কিন্তু সফটওয়্যার অ্যাপ্লিকেশনের চাহিদা অনেক বাড়ছে। তো তার জন্য কিন্তু সিলেবাসে এই চেঞ্জেসটা আনা হয়েছে এবং এটা তোমাদের শিখতেই হবে। ঠিক আছে, এবার আমি বলতে চাইছি না যে দেখো সিএসটি যারা আছো সেটাকে গুরুত্ব দেবে, সিভিল কম দেবে, এরকম নয়। এবং অনেক টিচারই বলবে এবং কলেজেও তোমরা অনেক দাদা দিদিদের কাছে শুনবে আইটি সিস্টেম তো সিভিল ইঞ্জিনিয়ারদের ইম্পর্টেন্স নেই, কিন্তু আমি বলবো সবারই ইম্পর্টেন্স আছে, এই সাবজেক্টটা কেউ নেগলেক্ট করবে না। ক্লিয়ার হয়েছে আমার কথা? হ্যাঁ, কি বললাম বোঝাতে পেরেছি? অনেকেই বলবে তোমাদেরকে এবং আমাকেও অনেকে অনেক সময় অনেক কথা বলেছিল যে এই সাবজেক্টটার কোনো ইম্পর্টেন্স নেই, কিন্তু তুমি জেনে রাখো প্রত্যেকটা সিলেবাসে ইনক্লুডেড সাবজেক্টের আলাদা আলাদা ইম্পর্টেন্স আছে তোমার কেরিয়ারে। সেটা আজকের দিনে না বুঝতে পারো, পরবর্তীকালে বুঝবে। তো তখন গিয়ে আবার তোমার শেখার থেকে আমার মনে হয় যখন এটা সিলেবাসের অন্তর্গত, তোমরা কিন্তু সবাই ভালো করে সাবজেক্টটা পড়বে, যদিও বা তুমি সিভিল হও বা তুমি মেকানিক্যাল হও, হোয়াট এভার। ঠিক আছে, তুমি ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল যেখান থেকে খুশি হও, কিন্তু এইটা যেহেতু সাবজেক্টটা রয়েছে এর ইম্পর্টেন্স কিন্তু ডেফিনেটলি তোমাদের লাইফে প্র্যাকটিক্যাল ওয়ার্ক যখন তোমরা করতে হবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, তখন কিন্তু কাজে লাগবে। তো এই ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম বেসিক্যালি কি? বেসিক্যালি একটা কম্পিউটার ওরিয়েন্টেড কোর্স, যার মাধ্যমে আমরা বেসিক কম্পিউটারের স্কিল জানতে পারবো। ঠিক আছে, সেটা তোমরা দেখো প্রথম যে ইউনিটটা আছে সেখানে কিন্তু আমাদের বেসিক ইন্টারনেট স্কিল দিয়েছে। ঠিক আছে, এটা তোমাকে জানতেই হবে যে ব্রাউজারের কাজ কি, এফিশিয়েন্ট ইউজ অফ সার্চ ইঞ্জিন কীভাবে হয়, কিছু ডিজিটাল ইন্ডিয়ান পোর্টালস আছে, কলেজ পোর্টালস আছে, যার মাধ্যমে যেগুলো তোমাদের জানা উচিতই, অবশ্যই জানা উচিত। ঠিক আছে, সেইগুলো নিয়ে কিন্তু এই প্রথম চ্যাপ্টারটা আলোচনা হবে। ঠিক আছে, আমি একটু বাদে যাচ্ছি যে কি আছে না আছে, আরও ডিটেলসে আমি যাব। তারপর আছে নাম্বার সিস্টেম। এবার হচ্ছে আমাদের কথা, আমাদের কম্পিউটার কি? কম্পিউটার কি একটা কোনো অ্যানালগ ডিভাইস? না। কম্পিউটার কি মানুষের ভাষা বোঝে? তোমরা বলো, বোঝে কি? না, বোঝে না, বোঝে না। এবার যারা যারা একটু আইসিএসসি ঠিক এসছো তারা নিশ্চয়ই একটু জানো, সি প্রোগ্রামিং জানো বা এই ব্যাপারটা জানো। দেখো আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটারের যে তোমার কম্পিউটার মানুষের ভাষা বোঝার জন্য মাঝখানে একটা ইন্টারপ্রিটার বা কম্পাইলার থাকে। আমাদের বলো, আমাদের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডে আমাদের ABCD আছে, রাইট? 1 2 3 4 আছে, কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, ইয়েস অর নো? কিন্তু কম্পিউটার তো একটা মেশিন, সে কি এর মিনিং জানে? সে কি 1 এর মিনিং জানে? জানে না। কিন্তু তুমি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছ কি করে? বিকজ সে যে ল্যাঙ্গুয়েজটা বোঝে সেটাও কিন্তু তুমি বোঝো না। মানে সে কি বোঝে স্যার, একটু বাদে আসছি সে কি বোঝে, কিন্তু আমি বলতে চাইছি তুমি যখন কিবোর্ড, মাউস
বা হোয়াট এভার তুমি যা যা যেগুলো আছে তোমার পেরিফেরাল ডিভাইস, সেগুলো দিয়ে যখনই তুমি কোনো ইনস্ট্রাকশন তুমি তোমার কম্পিউটারকে দেবে, কম্পিউটার কিন্তু ডেফিনেটলি বুঝবে না যে 1+2 মানে 3 বা 1+2 করতে, ঠিক আছে। কম্পিউটার কি করবে, কম্পিউটারগুলো ওগুলোকে তোমার 1 আর 0 1 0-তে কনভার্ট করে নেবে। কম্পিউটার কি ভাষা বোঝে দেখো, আমি যদি একটু ছবি আঁকি তোমাদেরকে, দেখো স্যার ওটা কি বাইনারি সিস্টেম? ডেফিনেটলি ঠিক বলেছো, এটা হচ্ছে কম্পিউটার। ওকে, কম্পিউটারে তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ, ওকে, তুমি এইখানে দাঁড়িয়ে আছো বা তুমি পেরিফেরাল ডিভাইস বলতে কি বলছে, কিবোর্ড বা মাউস হোয়াট এভার, তুমি এখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছ কম্পিউটারকে, ঠিক আছে। কম্পিউটার কি করবে, সেটাকে প্রসেস করে তোমাকে তার রেসপেক্টে একটা আউটপুট দেবে, রাইট? ইয়েস অর নো? হ্যাঁ, Yes, sir. তো তুমি কম্পিউটারকে কি বলছো, তুমি কম্পিউটারে কিসের মাধ্যমে ইনস্ট্রাকশন দিচ্ছ, কিবোর্ড, ঠিক আছে। আমি ধরলাম কিবোর্ডের মাধ্যমে দিচ্ছ। কিবোর্ড কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ, আচ্ছা, তার মানে তুমি কি করছো, কিবোর্ডের থ্রু দিয়ে বা ইনপুট ডিভাইসের থ্রু দিয়ে কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছ। কম্পিউটারকে কি ইনস্ট্রাকশন দিচ্ছ, কিছু ক্যালকুলেট করতে বলছো, ঠিক আছে, যেগুলো হিউম্যান এরর ক্রিয়েট হতে পারে যে সমস্ত ক্যালকুলেশনে, কারণ কম্পিউটার অনেক বেশি অ্যাকুরেসি মেনটেন করে তোমাকে ম্যাথামেটিক্যাল লজিক্যাল অপারেশন কমপ্লিট করে দিতে পারে উইদিন সাম মানে সেকেন্ডে, হ্যাঁ কি না, তাই না? যেটা একটা হিউম্যানের পক্ষে অনেকটা সময় লেগে যাবে এবং এররও আসার চান্সেস অনেক বেশি, ঠিক বলছি কি না? হ্যাঁ, তো আমি ধরছি লেটস সে আমি ধরছি, সাপোজ ধরো তুমি দিয়েছো ধরো কম্পিউটারকে 1+2 আমাকে সাম করে দাও, তো কম্পিউটার তো নিশ্চয়ই এই 1+2 বুঝবে না, রাইট? কম্পিউটার এটা বোঝে না। কম্পিউটার কি বোঝে, কম্পিউটার অনলি বোঝে 1 0 1 0, এইরকম কিছু জিনিস, এরকম কিছু প্যাটার্নের জিনিস বোঝে। এইটাকে বলা হয় হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। কি সিস্টেম সবাই? বাইনারি নাম্বার সিস্টেম, ঠিক আছে। এটাই কম্পিউটার বোঝে, ঠিক আছে। আচ্ছা, বাইনারি নাম্বার সিস্টেম কম্পিউটার বোঝে, তো আমাকেও কি করবে, এই 1কেও এই ফরম্যাটে কনভার্ট করবে। কিভাবে না হয় সেগুলো তো আমি সমস্ত ইন ডিটেলসে শেখাবো। 2কেও এইভাবে কনভার্ট করবে। তো এই যে কনভার্ট করছে এই 1 বা 2কে এই 1 0-তে বা 0 1-এ কনভার্ট করছে, এর জন্য এই যে হিউম্যান বা ক্লায়েন্ট, ঠিক আছে, বা তুমি ইউজার্স যা বলো না কেন, তুমি এক একটা কম্পিউটারের সামনে বসে যে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছে তাকে আইটি সিস্টেমের টেকনিক্যাল ভাষায় আইদার তাকে বলা হয় ইউজার, ঠিক আছে, অথবা তাকে বলা হতে পারে ক্লায়েন্ট। ক্লিয়ার? Yes, sir. ওকে, এই দুটো বলা হতে পারে। ওকে, এ কি করছে, এই কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে কিছু পার্টিকুলার টাস্ককে কমপ্লিট করার জন্য, কিন্তু এ যে ল্যাঙ্গুয়েজে দিচ্ছে, এখানে ধরো 1+2 দিচ্ছ, অথবা এখানে কেউ লিখতেও পারে ধরো আই অ্যাম, এরকমও তো কিছু লিখতে পারে, তাই না? ইয়েস অর নো? লিখতে পারে, Yes, sir. কিন্তু কম্পিউটার তো বুঝবে না। কম্পিউটার কি বোঝে, এটাকেও কম্পিউটার চাইবে এই ফরম্যাটে কনভার্ট করা, তাই না? হ্যাঁ কি না? তো এটা বাইনারি সিস্টেম, কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজ, এই যে তোমরা যে ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছ, এই ল্যাঙ্গুয়েজকে বলা হয় হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। কি বলা হয় স্টুডেন্ট? Machine. লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আর এই তুমি যেগুলো দিচ্ছ আই এম 1 2, এইগুলো যেহেতু কি করে, এগুলো হচ্ছে আমাদের ক্ষেত্রে রিডেবল ফর্মে রয়েছে, রাইট? আমরা বুঝতে পারি, তাই না? হ্যাঁ, আমরা পড়তে পারি, বুঝতে পারি, তাই তো? ইয়েস অর নো? তাহলে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কম্পিউটারকে কোনো ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনস্ট্রাকশন দিই, সেই ল্যাঙ্গুয়েজগুলোকে অলওয়েজ বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার হলো? কি লেভেল ল্যাঙ্গুয়েজ? High level language. হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা স্যার, এই রকম করা হয়েছে কেন? এই রকম করা হয়েছে তার একটা কারণ হচ্ছে, দেখো প্রত্যেকটা দেশে কম্পিউটার ইউজ হয়, যদি প্রত্যেকটা দেশে যদি কম্পিউটারে যদি এই কিবোর্ডের স্ট্যান্ডার্ডগুলো আলাদা আলাদা করে হতো, মানে জাপানের কিবোর্ড আলাদা, তাহলে কি হতো, তাহলে তোমার পক্ষে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ক করা ডিফিকাল্ট হয়ে যেত। কারণ তুমি একটা কান্ট্রি থেকে একটা কান্ট্রিতে যদি ওয়ার্কের জন্য যাও, সেখানে তোমার কিবোর্ডের অপারেট করা পসিবল নয়। তাহলে সব জায়গাতে কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে সেম রাখতে হবে। তাই জন্য কিবোর্ড সবসময় সেমই হবে। জাপানের কিবোর্ড আমাদের কিবোর্ডের মধ্যে পার্থক্য কিছু নেই, ঠিক আছে? আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই বোঝে, তাই জন্য সমস্ত ধরনের কিবোর্ড বা যাই ম্যানুফ্যাকচারিং হোক না কেন, সেগুলো কিন্তু অলওয়েজ তোমার এই ইংলিশ আর কিছু স্পেশাল ক্যারেক্টার আর কিছু নিউমেরিক ভ্যালু দিয়েই তৈরি করা হয়।
যার মাধ্যমে তুমি ইনপুট দিতে পারো এবং পার্টিকুলার টাস্ক তুমি কম্পিউটারকে বোঝাতে পারো, ঠিক আছে। এবং যে ল্যাঙ্গুয়েজগুলো, আবারও বলছি, যে ল্যাঙ্গুয়েজগুলো কোনো ইউজার বা ক্লায়েন্ট পার্টিকুলার কম্পিউটারকে, ঠিক আছে, পার্টিকুলার টাস্ক পারফর্ম করার জন্য ইনপুট হিসাবে দেয়, সেইগুলোকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস অর নো? কিন্তু Yes. এই যে আমরা পাঠাচ্ছি কিবোর্ড দিয়ে, মাউস দিয়ে বা এনি টাইপ অফ ইনপুট ডিভাইস দিয়ে, সেটা কিন্তু কম্পিউটার ইনিশিয়ালি বুঝতে পারে না। তাহলে এর মাঝখানে কে থাকবে? এর মাঝখানে একটা ব্লক অফ ইউনিট থাকে, সেটাকে বলে ইন্টারপ্রিটার, ঠিক আছে? ইন্টারপ্রিটার, ওকে। ইন্টারপ্রিটার কি করে? ইন্টারপ্রিটারের কাজ কি স্যার? ইন্টারপ্রিটারের কাজ হচ্ছে কমিউনিকেশন এস্টাবলিশ করা ইউজার আর ক্লায়েন্টের সাথে মেশিনের। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি না বলো? হ্যালো? Yes, sir. Yes, yes, sir. তো কম্পিউটার এটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলো, করার পরে ও ওইটাকে অপারেশন করে হয়তো 3, এবার ও তো 3 আর এইভাবে লিখবে, ও তো ধরো সাপোজ আমি বলছি, সাপোজ ও 3 কে এইভাবে লিখেছে, ধরো 3 কে এইভাবে লিখেছে, কিন্তু এটার মানে যে 3, এটা যদি আউটপুটে আমরা দেখাই, কে কে বুঝতে পারবে? তুমি বুঝতে পারবে না? नहीं सर। তোমার পাশাপাশি কোনো ভাই বোন, তোমার ফ্যামিলির কোনো মেম্বার, কাউকে যাকে তুমি দেখালে সে বুঝতে পারবে এটা 3? হ্যাঁ, কে বুঝতে পারবে? যে কিনা কম্পিউটার ইঞ্জিনিয়ার, যে কিনা আইটি সিস্টেম পড়েছে, সেই একমাত্র বুঝতে পারবে। তার মানে ইম্পর্টেন্সটা বুঝতে পারছো তুমি, যে এই সাবজেক্টটা পড়ার ইম্পর্টেন্স কি? যে তুমি যখন ওয়ার্ক ফিল্ডে কাজ করবে, তোমার সাথে মেবি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকতেই পারে সেই প্রজেক্টে, যেখানে তুমি ইন ফিউচার কাজ করতে যাচ্ছ। যদি সামহাও সে তোমাকে এরকম কোনো একটা ফরম্যাট এনে তোমাকে কিছু দিয়ে বলে যে এটা একটু দেখো, ঠিক আছে, তাহলে তুমি যদি এইটুকুনি তোমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকে যে এইটা বাইনারি নাম্বার সিস্টেম, যেটা কিনা আমাদের নাম্বার সিস্টেম যেটা আমরা ইউজ করি, সেটাকে বলা হয় ডেসিবেল নাম্বার সিস্টেম, তাই তো? ডেসিবেল নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেমে এটা ইকুইভ্যালেন্ট কত হয় এটা যদি না জানো, তাহলে কি তুমি কমিউনিকেট করতে পারবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে, এবং প্রজেক্টটাও কি স্মুথলি রান করবে বলো? ইন ফিউচার যদি তোমরা ওয়ার্ক করতে যাও, ফিল্ড ওয়ার্ক করতে যাও, তাই জন্যই কিন্তু আইটি সিস্টেম তোমাদের পড়ানো হয় এই সমস্ত জায়গাগুলো থেকে, যাতে তুমি বুঝতে পারো। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, মানে নেক্সট যেটা ব্যাপার, সেটা হচ্ছে এই ফরম্যাটে যখন আউটপুট তৈরি হলো, সেটা সাধারণত কেউ বুঝতে পারবে না, তাহলে সেটাকে আবার কি ফরম্যাটে চাই? সেটাকে ডেফিনেটলি আমার এই ফরম্যাটেই চাই, যে 1 + 2 = 3, তাই না? তাই তো? তাই তো? Yes. তার জন্য Yes, sir. তার জন্য কিন্তু আবারও ইন্টারপ্রেটার এখানে পার্টিসিপেট করবে, ওটাকে ফার্দার আবারও তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিতে। ক্লিয়ার? ইয়েস অর নো? এই প্রসেসগুলো Yes, করার sir. জন্য কিবোর্ড ইনপুট ডিভাইস থেকে ইনপুট নিচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেইগুলোকে এবার এর কথা, এবার যেই কথাটা বলছি, যে তুমি যেগুলো লিখে পাঠাচ্ছ সেগুলোকে কম্পিউটারের ভাষায় বলা হয়, ঠিক আছে, ডেটা, নট ইনফরমেশন। কেউ বলতে পারবে তোমাদের মধ্যে ইনফরমেশন আর ডাটার মধ্যে পার্থক্য কোথায়? আমি সিএসটি ডিপার্টমেন্টের মৌমিতাকেই জিজ্ঞাসা করব। আইডিয়া আছে তোমার যে ইনফরমেশন আর ডাটার মধ্যে পার্থক্য কোথায়? सर मैं बोलूं? দাঁড়াও রাজা, ওয়েট আ মিনিট, আমি ওকে জিজ্ঞাসা করেছি একটু ভাবুক, চিন্তা ভাবনা করুক। আমার ক্লাসে কিন্তু সবাই স্যার, নেটওয়ার্কের হ্যাঁ ঠিক আছে, বল, এখন বলো। স্যার, নেটওয়ার্কের প্রবলেম ছিল, একবার কোশ্চেনটা আবার বলবেন? কোশ্চেনটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড ডেটার মধ্যে বেসিক ডিফারেন্স। এরপরে আমি রাজার কাছে আসবো। রাজা তো, হ্যাঁ রাজার কাছে, सर राज राज রাজ সরি রাজ, হ্যাঁ রাজের কাছে আসবো। আমি যাই একটু মৌমিতার কাছে শুনি, সবার কাছেই যাবো কিন্তু। হ্যাঁ, আমার ক্লাসে কিন্তু ইন্টারাক্টিভ সেশন হবে, সবাই কিন্তু পার্টিসিপেট করবে, যাকে জিজ্ঞাসা করবো। পারো না পারো, কিন্তু তোমাকে এগিয়ে আসতে হবে, অ্যান্সার বলার মতো যেন একটা কনফিডেন্স তোমার মধ্যে থাকে। আমি লটস অফ স্টুডেন্ট দেখেছি, এমনকি আমি নিজেও এটা সাফার করেছি, যে তুমি যদি এগিয়ে না এসে, তুমি যদি পার্টিসিপেট না করো কোনো একটা পার্টিকুলার ইভেন্ট, কোনো একটা পার্টিকুলার টপিকে, তুমি কিন্তু লোকের চোখের আড়ালে হয়ে যাবে। এবং এর ফলে কি হবে বলো তো? তোমার ওয়ার্ক ফিল্ড বলো, তোমার লাইফে বলো, কেরিয়ারে বলো, সব জায়গা থেকে গ্রোথ কিন্তু অন্যদের তুলনায় কম হবে। যে কথাগুলো বলছি এখন থেকে মাথায় যদি রাখো, 3 বছর বাদে যদি আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট হয়, বলবে দাদা ঠিক বলেছিলে তুমি, এটা করা উচিত সবার, যে সবাই যেন অবশ্যই টিচার বা যেখানেই কাজ করো না কেন ইন ফিউচার, সেখানে যেন সবার ফোকাসে তোমরা থাকো। এর জন্য সবাই কিন্তু চুপচাপ বসে থাকবে না, পার্টিসিপেট করার চেষ্টা করবে। ভুল হোক ঠিক হোক, তোমরা শিখতে এসছো, ঠিক আছে, কিন্তু পার্টিসিপেশনটাও কিন্তু অনেক বড় ম্যাটার। চলো বলো মৌমিতা, ইনফরমেশন অ্যান্ড ডাটা পার্থক্য কি? আইডিয়া আছে? দেখো, না বলাতে কোনো দুঃখ নেই, ঠিক আছে, কোনো রিগ্রেট নেই, কোনো কিছু নেই। তুমি বলো যদি না আমার
হচ্ছে না মনে পড়ছে না, ওকে, এর জন্য কোনো ব্যাপার নেই, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ও একটু চিন্তা ভাবনা করছে, ততক্ষণ আমরা রাজের কাছ দিয়ে একটু অ্যান্সার শুনে নিই, বা ময়ূকও কিছু বলবে, ময়ূক বলবে, রাজ আগে আমাকে বলেছে, তো রাজ বল। হ্যাঁ রাজ। सर डाटा बाइनरी नंबर में होता है और क्या बोले सर? डाटा और ইনফরমেশন। इंफॉर्मेशन जैसे हिंदी इंग्लिश या बंगाली इस लैंग्वेज में होगा। না 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 হয়নি, টেকনিক্যাল জায়গা থেকে হয়নি। ময়ূক বলার চেষ্টা করছিল কিছু, ময়ূক বলো। দাদা বলছিলাম যে ডেটা হচ্ছে মানে র জিনিস ডেটা হয়, আর ইনফরমেশন যেটা। এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার। ডেটা হচ্ছে র ফ্যাক্ট, যেটা এখনো প্রসেসিং করে তোমার ঠিকঠাক করা হয়নি। ধরো আমি বলতে চাইছি, ধরো আই এর আগে এম লেখা আছে, তারপর আই লেখা আছে, ঠিক আছে, তারপর সামথিং কিছু আছে, এইটা যদি তুমি আউটপুটে দাও, কেউ এর মিনিং বুঝতে পারবে? বলো, হ্যাঁ বুঝতে পারবে? হ্যাঁ না দাদা। কিন্তু এটা তো এটাকে যদি ঠিকঠাক প্রসেস করা যায়, এটা তো একটা কিছু মিনিংফুল রেজাল্ট শো করবে, রাইট? তাই তো? হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এই যে ফরম্যাটটা যেটা রয়েছে, এটাকে বলা হয় ডাটা, যেটা র ফ্যাক্ট। কোনো র ফ্যাক্টকে, সেটা কোনো ফিগার হতে পারে, কোনো টেক্সট ফাইল হতে পারে, হোয়াট এভার, ঠিক আছে, সেটাকে বলা হয় র ফ্যাক্ট। এটাকে যখন প্রসেসর প্রসেস করে একটা মিনিংফুল তোমার কিছু ক্রিয়েট করে, তখন সেটাকে বলা হয় ইনফরমেশন। ঠিক আছে, ক্লিয়ার হলো কি বললাম? হ্যাঁ ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক দাদা। আছে। এই দেখো আমি একটা কথা বলছি, দেখো এই 1+2 তুমি যেটা দিলে সেটা ইনপুটে ভেতরে গেল, ভেতরে যাওয়ার পরে এরকম অনেকগুলো বাইনারিতে হলো, এটা কি? এটা র ফ্যাক্ট, এটা কিন্তু কোনো মিনিংফুল এখনো কোনো কিছু তৈরি হয়নি। এটাকে প্রসেস করলো, ম্যানিপুলেট করলো, অপারেশন করলো, করার পরে যোগ ফোগ করার পরে আলটিমেটলি যে রেজাল্ট আসলো, সেটাও কিন্তু র ফ্যাক্ট হিসাবে রয়েছে। কারণ সেটাও যদি আমি আউটপুটে শো করে দিই, কোনো ইউজার বা ক্লায়েন্ট কি সেটাকে বুঝতে পারবে? পারবে না। তাহলে সেটাকে ফার্দার প্রসেস করতে হবে, ফার্দার প্রসেস করে সেটাকে হিউম্যান রিডেবল ফর্মে কনভার্ট করতে হবে, মানে 3-তে কনভার্ট করতে হবে যাতে লোকে বোঝে। তাহলে এইটা হয়ে গেল আমাদের কাছে তখন কি ইনফরমেশন। কিন্তু এটাও কিন্তু থ্রি কিন্তু এটা থেকেই তৈরি হচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে র ফ্যাক্ট বা র ডেটা, এটাকেই বলা হয় ডাটা। ঠিক আছে, ক্লিয়ার হলো? র ফ্যাক্ট বা র কিছু বলতে পারো ফরম্যাট, যেটাকে বলা হয় ডাটা। ঠিক আছে, এবং এই যে প্রসেসিংটা করছে, সেই প্রসেসিংটা কে করছে? প্রসেসর। ওকে, এবার প্রসেসরের মধ্যে যদি এবার বলো, এই যে প্রসেসিং ইউনিটের মধ্যে বলো, তাহলে কম্পিউটারের প্রসেসিং ইউনিট কি আছে? সিপিইউ, ছোটবেলা থেকে পড়েছি না, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কারেক্ট? তাই তো? এবার তার মধ্যে কে আছে? তার মধ্যে মেনলি ইউনিটগুলো আছে মেমোরি, তার মধ্যে মেনলি ইউনিট আছে হচ্ছে এএলইউ। এএলইউর ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখানে আমরা কি ধরনের অপারেশন দিয়েছি? অ্যারিথমেটিক অপারেশন দিয়েছি। ডেফিনেটলি আমার এই ব্লকটাই ওই হেল্প করছে এই 1+2-কে 3-তে কনভার্ট করতে। ক্লিয়ার? মেমোরি কি? মেমোরি হচ্ছে স্টোরেজ ইউনিট। কেন আমি সঙ্গে সঙ্গে যে এই ডেটাটা দিলাম, এই ডেটাটা ফার্স্টে কোথায় যাবে? ফার্স্টে মেমোরিতে যাবে। মেমোরি এরকম অসংখ্য ছোট্ট ঘর আছে। হ্যাঁ, এই ঘরে ধরো এটা হচ্ছে একটা ঘর, এই ঘরের অ্যাড্রেস আছে 100, এই ঘরে 101, এরকম নেমিং আমি পরে আরও ডিটেলসে বলবো। ঠিক আছে, তো এই ঘরে কত রয়েছে? 1, এই ঘরে রয়েছে 2, এবং এই 100 নম্বর অ্যাড্রেস, 101 নম্বর অ্যাড্রেসে যে দুটো নাম্বার আছে, ওই দুটো নাম্বারের যোগফলকে আমরা 102 নম্বর ঘরে রাখবো। তাহলে 102 নম্বর ঘরে কত হবে? 3 থাকবে, তাই না? হ্যাঁ কি না? তাই তো? এই যে স্মলেস্ট যে ব্লক অফ ইউনিট আছে, যেখানে কিনা আমাদের ইনপুট ডেটাগুলোকে স্টোর হয়, সেটাকে কি বলা হয় কম্পিউটারের ভাষায়? কি বলা হয় স্টুডেন্ট? হ্যালো? মেমোরি। ঠিক আছে, এবার হচ্ছে কথা, এইগুলো করার আগেও আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কি? কন্ট্রোল ইউনিট। কেন স্যার? কারণ আমাদের প্রত্যেকটা যে ইনপুট এবং আউটপুট ডিভাইস আছে, ওই পার্টসগুলোকে অ্যাক্টিভ এবং প্রপারলি অপারেট করানোর জন্য কে হেল্প করবে? কন্ট্রোল ইউনিটই হেল্প করবে কিন্তু। ঠিক আছে, কারণ এই যে তোমার যে র ডেটাটা অপারেশন করার পরে, প্রসেসিং করার পরে 3 হলো, এবং 3 হওয়ার পরে এটা কোথায় শো করবে বলো তোমরা? বেসিক্যালি কোথায় শো করবে? 3 হওয়ার পরে নিশ্চয়ই মনিটরে শো করবে না? আমরা 3টা কোথায় দেখবো? মনিটরে দেখবো তো, হ্যাঁ কি না? হ্যাঁ, আর মনিটর একটা আউটপুট ডিভাইস, কিন্তু সেই মনিটরের মধ্যে যে আউটপুটটা শো করাতে চাইছে, সেইটাকে বোঝাবে যে মনিটর, তুমি এবার এই অপারেশন হয়ে গেছে, এটা হচ্ছে তার আউটপুট, তুমি তোমার ইউজার বা ক্লায়েন্টকে এই আউটপুটটা দেখিয়ে দাও। সেটা বলবে কে?
সেই ইনস্ট্রাকশনটা এই আউটপুট ডিভাইসকে দেবে কে, যে তুমি তোমার মনিটরে ডিসপ্লে ইউনিটে দেখাও ইউজারকে যে এই 1+2 যেটা ইউজার আমাকে ইনপুট দিয়েছিল তার আউটপুট হয় 3, এটা দেখাবে কে? নিশ্চয়ই মনিটর দেখাবে, মনিটর দেখাবে। এবার মনিটর যদি দেখাতে চাই, মনিটরকে কে ইনস্ট্রাকশন দেবে যে তুমি দেখাও? সেই দেওয়ার জন্য যে পার্টটা থাকে সেটা হচ্ছে কিন্তু এই কন্ট্রোল ইউনিট, যে কিনা আউটপুট ডিভাইসকে কন্ট্রোল করছে, যে দেখো ভাই আমার মানে যে প্রসেস করার পরে আউটপুট রেডি হয়ে গেছে, এবার তুমি সেটা ডিসপ্লে দেখাও। যদি ডিসপ্লেতে বলে তা ডিসপ্লেতে দেখাও, যদি সেটা ভয়েস কোনো মেসেজ থাকে সেটা তাহলে তুমি লাউড স্পিকারের মাধ্যমে শুনিয়ে দাও ইউজারকে বা ক্লায়েন্টকে, রাইট? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ ইয়েস স্যার। তো এইটা অ্যাকচুয়ালি বেসিক কম্পিউটারের অপারেশন। এইভাবেই অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমরা দিই, সেটাকে কিন্তু করা হয়। এবার আমরা অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ আইটি ইঞ্জিনিয়ার, তারা কি করে, তারা কিন্তু এইগুলোকে অ্যাজ এ প্রোগ্রাম হিসাবে লেখে, তাই না? সি প্রোগ্রাম বলো, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো লেখে, যেগুলো আগে থেকেই এর মধ্যে ইনক্লুড করা থাকে। যখনই ইউজার 1+2 দেবে, কম্পিউটার বুঝে যাবে যে আচ্ছা 1+2 মানে যেকে অ্যাডিশন করতে বলেছে। এই যে ইনস্ট্রাকশনগুলো, সেই ইনস্ট্রাকশন সেট অফ ইনস্ট্রাকশন যেগুলো আগে থেকেই আমাদের মতো ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা লিখে রাখে কম্পিউটারের মধ্যে, সেটাকেই বলা হয় হচ্ছে প্রোগ্রাম। ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যাঁ কি না? যে আইসিএসসি থেকে এসছিস, সি পড়ে এসছিস, তাই তো? সেট অফ ইনস্ট্রাকশনকেই প্রোগ্রাম বলে, তো যেগুলো আগে থেকে আমরা কম্পিউটারে লিখে রাখি, যাতে ইউজার তার করসপন্ডিং কিছু ইনস্ট্রাকশন দিলেই সঙ্গে সঙ্গে আউটপুট জেনারেট করবে। হ্যাঁ কি না? কারেক্ট? কারেক্ট, একদম এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটাই পড়তে চলেছি। এবং হ্যাঁ, এই যে দাদা, এই যে ডিফারেন্ট টাইপস অফ, যে তুমি বলছো বাইনারি সিস্টেম, যে 3কে দাদা তুমি লিখছো 3-এর ইকুইভ্যালেন্ট তুমি লিখছো 0-1-1, 2কে ইকুইভ্যালেন্ট লেখা হয় হচ্ছে 0-1-0, ঠিক আছে, 1কে ইকুইভ্যালেন্ট লেখা হয় 0-0-1। স্যার এই যে আপনি লিখছেন, এটা আপনি বুঝছেন কোথা থেকে, তাই তো? এটা বোঝার জন্যই তোমাদের সিলেবাসে, দাঁড়াও ওকে কেউ একজন জয়েন করবে, তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে কি নাম্বার সিস্টেম, যেখানে কিনা আমরা এই 3কে আমরা এই 0-1-1 ফরম্যাটে কিভাবে কনভার্ট করতে পারি সেটা আমরা শিখবো। ক্লিয়ার হয়েছে? সেখানে ডিফারেন্ট টাইপস অফ শিখবো, শুধু বাইনারি নয়। এটা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল বলতে আমরা যে ফরম্যাটে কাজ করি, মানে দেখো বেস 10, যার বেস 10 তাকে ডেসিমেল নাম্বার বলে। যেমন ধরো আমরা যেগুলো লিখি চলতি আমাদের লাইফে 2, 3, এগুলো কি নাম্বার সিস্টেম? সবাই এখন বলো, এগুলো কি নাম্বার সিস্টেম? এগুলোর প্রত্যেকজনের বেস 10 থাকে, এগুলোকে বলা হয় ডেসিমেল নাম্বার সিস্টেম। ঠিক আছে? বাইনারি কোনগুলো স্যার? বাইনারি যখন শুধুমাত্র 1010 দিয়ে কোনো নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করব, কোনো ডেসিমেল নাম্বারকে যখন শুধুমাত্র 1010 দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, ঠিক আছে, তাকে আমরা বলি বাইনারি নাম্বার সিস্টেম। অক্টাল কি? এইরকম 1010 দিয়ে লেখা হবে, কিন্তু সেটা 3টে বিটে লেখা হবে। আর হেক্সাডেসিমেল 4টে বিটে লেখা হয়। ঠিক আছে, আমরা পরে যাব। ঠিক আছে, জাস্ট ইন্ট্রোডাকশনে আমি জাস্ট এটাই বললাম যে এইভাবে আমরা কনভার্ট করবো, যাতে দাঁড়াও আমি একটু বলে নিই, তারপর তোমার কোশ্চেনে আসি, যাতে কিনা কম্পিউটারের যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো যেন আমরা ইউজাররা বুঝতে পারি। এবার স্যার আমাদের বোঝার কি দরকার? আমরা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝলেই হয়ে যেত আমাদের, তাই না? ইয়েস অর নো? এক্ষুনি তোমাদের এটাই কোশ্চেন আসবে তো, যে স্যার আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝলেই তো হয়ে যাবে, কারণ আমরা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ইনস্ট্রাকশন দেবো। কম্পিউটার তো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে বুঝবে, তো সেটা কম্পিউটারের রেসপন্সিবিলিটি। ভাই কিন্তু ভাবো, কে কম্পিউটারের সৃষ্টিকর্তা? আমরাই না? আমরাই তো কম্পিউটার ডিজাইন করি। ইয়েস অর নো? তো আমরা যদি কম্পিউটারের প্রত্যেকটা পার্টস গুলোতে আমরা যদি প্রপারলি ডিজাইন না করি, তো কম্পিউটারকে শেখাচ্ছে কে? অ্যাকচুয়ালি আমরাই শেখাচ্ছি। তো এই জন্য কম্পিউটারের মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজও কিন্তু আমাদেরই তৈরি করা, তাই না? তো তার জন্য কিন্তু আমাদের কিন্তু এই বাইনারি, হেক্সাডেসিমেল, ডেসিমেল ফরম্যাটগুলো জানতে হবে। ওকে, নাহলে আমরা কম্পিউটার ডিজাইন করবো কি করে? আর কম্পিউটার না ডিজাইন করলে হিউম্যান এররটাকে আমরা রিডিউস করবো কি করে? হিউজ বড় বড় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, লজিক্যাল ক্যালকুলেশন আমরা নিমিষের মধ্যে সলভ করবো কি করে? রাইট? ইয়েস অর নো? তাই না? তার জন্য কিন্তু আমাদের এই বাইনারি নাম্বার সিস্টেম এগুলো কিন্তু অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, কেউ একজন কোশ্চেন করছিল, এবার বলো। স্যার বলছি, বাইনারি সিস্টেম যেটা, ধরুন আমরা যে ডেসিমেল সিস্টেমটা দিচ্ছি কম্পিউটারে, যে কম্পিউটার ভিতর যেটা 101 মানে বদলে যাচ্ছে, সেটা বাইনারি সিস্টেম, তাই তো? হ্যাঁ, কম্পিউটারের ভেতরে যেটা হচ্ছে সেটা বাইনারি সিস্টেম ভাই, আর আমরা যেটা বাইরে থেকে দিচ্ছি সেটা ডেসিমেল তাহলে সিস্টেম। হ্যাঁ স্যার বলছি 0101 এটা যে 3, স্যার যদি এটা 3 ডিনোট করছে কম্পিউটারের ভিতরে, তাহলে এইটা যদি বাইরে
মানে ধরুন 1010 মানে 1010 ডিনোট করে, সেটা কি বাইনারি সিস্টেম হবে? সেটাও তো 10 দিয়েই না, রিপ্রেজেন্ট করা এবার হচ্ছে। এবার এবার ব্যাপারটা হচ্ছে অনেক ব্যাপার আছে এখানে, ঠিক আছে? আমরা অনেক রকম সেট অফ ইনস্ট্রাকশন আগে থেকে কম্পিউটারে ইনক্লুড করে রাখি। আমি যেটা বলছিলাম, অনেক রকমের প্রোগ্রাম আছে। তুমি যদি কম্পিউটারকেই চাও যে আমি কম্পিউটারকে ইনপুটই দেবো বাইনারি নাম্বার, সেটাও হয়। তার জন্য আমাদের সি প্রোগ্রামিংয়ে আগে থেকে প্রোগ্রাম করার থাকে যে আমাদের ইউজার বাইনারি ইনপুটই দিচ্ছে, তখন সে কম্পিউটার ডাইরেক্টলি বুঝে যাবে বাইনারি ইনপুট দিচ্ছে, তখন ইন্টারপ্রিটার হাত তুলে দেবে, বলবে আমার আর কাজ নেই ভাই, ডাইরেক্টলি মেশিনই অপারেট করে দেবে, আমাকে আর মাঝখানে আসতে হবে না। বুঝেছো কথাটা? বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, তার জন্য আমাদের আগে থেকে ইনস্ট্রাকশন কিন্তু রেডি করতে হবে, প্রোগ্রাম রেডি করতে হবে, সেটা আমরা ধীরে ধীরে শিখবো। তো এটা হলো ব্যাপার। তো ফার্স্টের চ্যাপ্টারটা এটা ছিল বেসিক ইন্টারনেট স্কিল, নাম্বার সিস্টেমে আমরা এগুলো পড়বো। তারপর তো তোমরা একটুখানি বুঝেই গেলে, এবং তোমরা ছোটোবেলা থেকেই সবাই জেনে এসছো জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ ভেরিয়াস কম্পিউটার হার্ডওয়্যার পার্টস। কেন কম্পিউটার হার্ডওয়্যার না থাকলে সফটওয়্যার কোথায় অপারেট হবে, রাইট? হ্যাঁ, তাই না? অনেকেই বলে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মার্কেট অনেক হাই, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল যারা আছো তাদের মার্কেট হাই নেই, এখন অনেক কম। কিন্তু এটা খুবই ভুল কথা। সফটওয়্যারের ডিমান্ড যদি মার্কেটে বাড়ে তাহলে হার্ডওয়্যারের ডিমান্ড বাড়বে, বিকজ সফটওয়্যার একা চলতে পারে না। সফটওয়্যারকে চালানোর জন্য যে বেসিক এবং ফান্ডামেন্টাল যে বেসের দরকার হয় সেটা হার্ডওয়্যার। উইদাউট হার্ডওয়্যার সফটওয়্যার কি করবে বলো, তাই না? সফটওয়্যার তো অপারেট করতে পারবে না। তাহলে দুটোরই কিন্তু চাহিদা মার্কেটে বাড়বে। যদি সফটওয়্যারের চাহিদা বাড়ে তাহলে হার্ডওয়্যারের চাহিদা বাড়তে বাধ্য, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এক্ষুনি দেখলেন। মেমোরি টাইপস, এবার দু ধরনের মেমোরি হয়, ছোটবেলা থেকে পড়েছো, একটা র্যাম, একটা রম। র্যামকে বলা হয় রিড কি অনলি মেমোরি, আর ওটা হচ্ছে রম, ঠিক আছে? তো এই দুটো র্যাম আর রমের মধ্যে পার্থক্য কি বলো? র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি আর রম হচ্ছে সেকেন্ডারি মেমোরি। কিন্তু কথাটা হচ্ছে র্যাম কি করে, র্যামের মধ্যে কিন্তু স্টোরেজ হয়। হ্যাঁ, র্যামের মধ্যে কিন্তু আমরা স্টোর করি না। র্যাম অ্যাকচুয়ালি কি করে, হ্যাঁ স্টোর তো করে, কিন্তু তোমার যে ডেটাগুলো আছে সেটা কিন্তু র্যামে স্টোর হয় না। র্যামে শুধুমাত্র স্টোর হয় হচ্ছে ওএসের যেগুলো মেন ইম্পর্টেন্স প্রোগ্রাম ওইগুলো, বা কোনো অ্যাপ্লিকেশান সফটওয়্যার রান করার জন্য যে প্রোগ্রাম ওগুলো স্টোর হয় কিন্তু, ঠিক আছে? তুমি তোমার পার্সোনাল ডেটা কখনো র্যামে স্টোর করো না ভাই। তুমি কোথায় স্টোর করো? হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কি? সেকেন্ডারি মেমোরি, যেটা হচ্ছে নন ভোলাটাইল, রাইট? তোমার পাওয়ার অফ হয়ে গেলেও তুমি ফার্দার কম্পিউটার চালাবে, তোমার কোনো ডেটা লস হবে না। কিন্তু তুমি কোনো একটা অ্যাপ্লিকেশান বা কোনো একটা গেম খেলছো, ধরো যে গেমের জন্য যে প্রোগ্রামগুলো রান করছে সেই প্রোগ্রামগুলোর যে মেমোরি ব্লক খাচ্ছে সেটা কিন্তু র্যামের মেমোরি ব্লক খাচ্ছে। তাই তুমি যখন তোমার সাপোজ বাড়িতে কোনো কম্পিউটারে হট করে সাডেনলি অফ হয়ে গেল কারেন্ট চলে যাওয়ার জন্য, পরে তুমি কম্পিউটার যখন অন করবে তুমি বলো গেমটা কি ওইখান থেকে স্টার্ট হবে না তোমাকে আবার ফার্স্ট থেকে স্টার্ট করতে হবে? হ্যাঁ, ফার্স্ট স্টার্ট না পড়ে কেন বলো তো? কারণ ওটা পুরো ইরেজ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ কি না? এটা বেসিক পার্থক্য ছিল। তো যে কোনো টাইপ অফ সফটওয়্যার, ওএস, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে, সেই সমস্ত সফটওয়্যারের যে ডেটা বা সেই সমস্ত সফটওয়্যার রান করার জন্য যে প্রোগ্রামসগুলো আছে ওই প্রোগ্রামগুলো সবসময় স্টোর হয় তোমার র্যাম মেমোরিতে, কিন্তু রম মেমোরিতে কখনোই ওগুলো স্টোর হয় না। রম মেমোরিতে স্টোর হয় হচ্ছে তুমি কোনো সিনেমা রাখছো, তুমি কোনো টেক্সট ফাইল রাখছো, তুমি কোনো পিডিএফ রাখছো, তুমি তোমার সিলেবাস রাখছো, সেগুলো কিন্তু সমস্ত কিছুটাই স্টোর হয় হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ, সেকেন্ডারি মেমোরি এক্সাম্পল কি হতে পারে? সেকেন্ডারি মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এইগুলো, রাইট? সিডি ডিভিডি নয়, সেখানে ফ্লপি ডিস্ক হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, এগুলো। আর প্রাইমারি মেমোরি বলতে র্যাম। আরেকটা হয় সেটাকে বলা হয় ক্যাচি মেমোরি, নাম শুনেছো এবং অনেকেই মোবাইলে দেখেছো ক্যাচি মেমোরি বলে থাকে। ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে সবথেকে ফাস্টেস্ট মেমোরি, ঠিক আছে? যখন তুমি তোমার কম্পিউটারকে ইমিডিয়েট বা ইনিশিয়ালি এক্ষুনি কোনো একটা টাস্ক দিচ্ছ, যেটা কিনা কম্পিউটারকে তুমি বলছো যে ভাই আমার এটা এমার্জেন্সি কাজ, তুমি এক্ষুনি এটাকে প্রসেস করে আমাকে এক্ষুনি আউটপুট দেখাও, তখন ওই কাজটা কিন্তু ক্যাচে মেমোরি করে। কেন ক্যাচে মেমোরি কি? সবথেকে ফাস্টেস্ট মেমোরি। এবং এটা কেন ফাস্টেস্ট মেমোরি? কারণ এটা সিপিইউর সাথে সবথেকে ক্লোজেস্ট থাকে। আমি সমস্ত ডায়াগ্রাম দেখাবো পরে, সমস্ত জিনিস বোঝাবো, আমি জাস্ট তোমাদের ওভারভিউ দিচ্ছি পুরো সাবজেক্টটা, ঠিক আছে? তাতে কি হয়? তাতে ফাস্ট প্রসেসিং হয়। কিন্তু স্যার এটাকে আমরা কি রমের মাধ্যমে পাঠাতে পারতাম না র্যামের মাধ্যমে? হ্যাঁ পাঠাতে পারতাম, টাইম টেকিং প্রসিডিওর হতো। যখনই তুমি কোনো একটা এমার্জেন্সি ওয়ার্ক তুমি তোমার সিপিইউ মানে তুমি তোমার কম্পিউটারকে দাও, কম্পিউটার ভেতরে একটা কাজ চলে, যদি সেটা পার্টিকুলার
সত্যি কম্পিউটার বোঝে যে এমার্জেন্সি ওয়ার্ক, তাহলে ও সঙ্গে সঙ্গে সেটাকে আগে প্রসেস করবে। ওর যেটা ওর থেকে যেটা লেস ইম্পর্টেন্ট বা লেস প্রায়োরিটি আছে যে জবটা কম্পিউটারের কাছে, সেটাকে কিন্তু কিছুক্ষণ হোল্ড করবে বা তার কিছু স্পিড কমিয়ে দেবে। আমি তোমাদেরকে এরকম এক্সাম্পল অনেক দেখাতে পারি যে তুমি দুটো ফাইল ট্রান্সফার করছো, দেখবে যে তোমার কাছে যেই ফাইলটা কম্পিউটার মনে করছে বেশি ইম্পর্টেন্ট, কোনো সিস্টেম সফটওয়্যার ইনস্টল হচ্ছে বা ওইটার ওপরে কিন্তু প্রসেসর মোর এফর্ট দেবে তোমার এমনি নর্মাল ফাইল ট্রান্সফারের থেকে, রাইট? হয়ে থাকে, তোমরা দেখে থাকতে পারো। তোমরা যদি ওই রকম কোনো পার্টিকুলার কন্ডিশনে কোনো একটা মানে কোনো একটা ধরো অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইনস্টল করছো বা সেটাকে কোনো তুমি জিপ ফাইলে রয়েছে আনজিপ করছো, সেই পার্টিকুলার কন্ডিশনে তোমরা যদি বাড়িতে সবার কম্পিউটার থাকলে একবার চেক করে দেখবে। তোমরা যদি টাস্ক বারে যাও, টাস্ক বারে দেখবে যে র্যাম, ঠিক আছে, বা প্রসেসিং ইউনিট কার ওপরে বেশি এফর্ট লাগাচ্ছে, ইজিলি ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। আমি তোমাদেরকে এখনই একটা দেখাচ্ছি টাস্ক বার খুলে, ধরো আমি এখনই টাস্ক বার খুলে দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কম্পিউটার কীভাবে কাজ করে। ঠিক আছে, দেখো দেখা যাচ্ছে তো আমার স্ক্রিন, হ্যাঁ কি না? টাস্ক বার গেছো? আচ্ছা, এবার তুমি দেখো এই যে সিপিইউ মেমোরি 49% খেয়েছে, কিন্তু সিপিইউর মধ্যে সব থেকে বেশি পারফরমেন্স কে খাচ্ছে ভাই? গুগল ক্রোম। কেন? কারণ গুগল মিটে অপারেট হচ্ছে এবং নেটওয়ার্কিংয়ের থ্রু দিয়ে কিন্তু আমরা আমাদের কমিউনিকেশান করতে পারছি, রাইট? এটা কিন্তু আমার কম্পিউটারের কাছে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কাজ কি, যে নেটওয়ার্ক এস্টাবলিশমেন্ট করে এবং প্রপারলি আমার কম্পিউটারে স্ক্রিনে যা যা লেখা হচ্ছে সেটা যেন তোমার যে স্ক্রিন আছে সেখানে যেন একদম স্মুথলি অপারেট করে, রাইট? তাই তো। আর আমার কম্পিউটারের সবথেকে ইম্পর্টেন্স কাজ এখন কি, গুগল ক্রোমে গুগল মিটে ক্লাস নেওয়াটা, ঠিক আছে? তার জন্য সবথেকে বেশি আমার র্যামের বা সিপিইউর প্রেশার কার উপরে পড়ছে, মানে সিপিইউর ম্যাক্সিমাম ওয়ার্কিং কার উপরে বা কার উপরে সিপিইউ মানে এফর্ট লাগাচ্ছে? দেখো, 1 নম্বর হচ্ছে গুগল ক্রোম, আর সেকেন্ড হচ্ছে OBS স্টুডিও, যেখানে তোমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, যেটা কিনা পরবর্তীকালে ইউটিউবে আপলোড হবে বা যাই হবে। কিন্তু দেখো এছাড়া দেখো যে আমি যেটা খুলে রেখেছি, দেখো এই যে এটা লিখলাম, কিন্তু এটা এখন বন্ধ করে দিয়েছি, এটা লেস ইম্পর্টেন্ট, এটা অপারেট হচ্ছে না। যখন খুলছি দেখো তখন বেড়ে যাচ্ছে, দেখো একবার খুললাম, এখন যখন লিখবো সেই পার্টিকুলার কন্ডিশনে দেখো এটা বেড়ে গেছে, দেখেছো ওপেন বোর্ড এখন 4.5%। তার মানে কি হচ্ছে, যখন ওই অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা ওপেন করছি তখন কিন্তু ওটা আস্তে আস্তে সিপিইউর কাছে ইম্পর্টেন্স বাড়ছে। কেন? অ্যাজ এ ইউজার এবং ক্লায়েন্ট আমি কিন্তু ওটার ওপরে কিছু লিখতে যাবো, রাইট? তাই না? তখন কিন্তু ওটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হবে। কেন? ওইটাই যেটা লিখছি সেটা প্রসেসিং করে কিন্তু তোমাদের স্ক্রিনে যাতে দেখানো যায় সেই ব্যাপারে কিন্তু আমার প্রসেসর সবথেকে বেশি কেয়ারফুলি হ্যান্ডেল করবে। তখন কিন্তু তার কাছে OBS স্টুডিওতে রেকর্ডিংয়ের ওপরে বেশি জোর না দিলেও চলবে, মানে বেশি ওর প্রেশারটা ওইদিকে যাবে না। তো এইরকমভাবে তুমি বুঝতে পারছো যে মেমোরির কতটা কে ইউনিট খাচ্ছে না খাচ্ছে, এগুলো তোমরা ইজিলি দেখে নিতে পারো, ঠিক আছে? তো যেটা আমার মধ্যে কথা ছিল যে তোমার এইভাবেই কিন্তু প্রসেস হয়। এবার তুমি কোনো এখান থেকে এক্ষুনি একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার হয়তো ধরো আমি ইনস্টল করা স্টার্ট করলাম, তখন তুমি যদি টাস্ক বার খোলো দেখবে ওটা 70% তোমার ওখানেই সিপিইউ ইনভেস্ট করে দিচ্ছে তার ওয়ার্কিংটা, আর বাদবাকি রেস্ট অফ দ্য পার্ট ও কী করছে এইগুলোর মধ্যে ও সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি অপারেশন হয়। ওকে, SSD জানো, সলিড স্টেট ডিভাইস, যেটা কিনা এখন কম্পিউটারের দোকানে গেলেই সবাই বলে যে SSD কেন? বিকজ সেমিকন্ডাক্টর চিপ দিয়ে তৈরি, তো এটা মোস্ট ফাস্টার হয়, ঠিক আছে? প্রসেসিং খুব ফাস্টিং হয়, ঠিক আছে? তাই জন্য এখন সবাই SSD লাগাচ্ছে। এইগুলো তোমরা পড়বে সিলেবাসে। আর এছাড়া আছে ডিসপ্লে ইউনিট, মডার্ন ডিসপ্লে ইউনিট আছে, LCD LED ডিসপ্লে ইউনিট, তার কী আছে, কটা লেয়ার আছে, এগুলো পড়বে। কিবোর্ড মাউস এগুলো জাস্ট নর্মাল। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি, যেটার উপরে কম্পিউটার চলে। আমার যেমন অপারেটিং সিস্টেম 11, কারোর আছে উইন্ডোজ 7, কারোর আছে উইন্ডোজ XP। তো এই অপারেটিং সিস্টেমের স্ট্রাকচার আছে, কিভাবে এই অপারেটিং সিস্টেম আমাদের এই মানে ইনপুট ডিভাইসের সাথে মেশিনগুলো, ইন্টারনাল মেশিনের প্রত্যেকটা পার্টসকে কমিউনিকেট করতে হেল্প করায়, ঠিক আছে? সেগুলো আমরা দেখব। ওকে, এবং তার মধ্যে ডিফারেন্ট টাইপস অফ আমরা অপারেটিং সিস্টেমের ডিফারেন্ট টাইপস অফ জিনিস দেখবো, আর্কিটেকচার দেখবো, তারপরে তার ডিফারেন্ট টাইপস অফ প্রসেস আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক OS আছে, ব্যাচ প্রসেস আছে, মাল্টি প্রোগ্রাম আছে, টাইম শেয়ারিং আছে, এগুলো আমরা দেখব। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং পড়ার আগে আমাদের এই জিনিসটা জানতে হয়, সেটা হচ্ছে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট। অ্যালগোরিদম আর ফ্লোচার্ট কি তুই বল, যে সি প্রোগ্রামিং পড়েছিস, বেসিকটা জানিস, এটা কিন্তু তো জানা উচিত। বল, তোর কাছ দিয়ে আমি জিজ্ঞাসা করছি, বল ভাই।
সি প্রোগ্রামিং পড়ে এসছিস, তো অ্যালগোরিদম আর ফ্লো চার্ট কি? যে আইসিএসসি থেকে এসছিস, যার যার কম্পিউটারে সি প্রোগ্রামিং এর কনসেপ্ট ছিল, সে একটু বলার চেষ্টা কর। কেউ কি পারবি না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ধর পার্টিকুলার একটা কথা বল, যে তুই একটা কোনো পার্টিকুলার টাস্ক করবি। টাস্ক করার আগে কি হয়, তার আগে তুই চিন্তা ভাবনা করে নিস তো। মানে সাপোজ আমি বলছি যে একটা মানুষ ঘুম থেকে উঠলো, ঠিক আছে, সে ঘুম থেকে উঠে সে নিশ্চয়ই প্রথমে সে কী ভাবে যে আজকে আমার ব্রেকফাস্ট করে আমার আজকে এই সাবজেক্ট রিভিশন দিয়ে, আজকে সানডে আছে, আমার বন্ধুরা বলেছে বেরোনোর, বন্ধুদের সাথে বেরোনো আছে, তারপরে এসে আবারও ক্লাস আছে, তারপর আবার কালকে কলেজ যেতে হবে, কলেজে কী কী বই নিয়ে যেতে হবে, ল্যাব খাতা নিয়ে যেতে হবে, এগুলো গোছাতে হবে। এই জিনিসগুলো তুই যখন সকালবেলায় ঘুম থেকে উঠিস, তুই প্ল্যানিং করে নিস তো যে আমি আজকে এই কাজ করবো সারাদিনে। ইয়েস অন? কেউ নাও করতে পারে, ইয়েস স্যার। তো এইগুলো করে ফেলো। তেমনভাবে কম্পিউটারও যখন ইনস্ট্রাকশন দাও, কম্পিউটারও কিন্তু এরকমভাবে নিজের মধ্যে এরকম স্টেপ ওয়াইজ ও কিন্তু প্রপার প্ল্যানিং করে দেয়, ঠিক আছে, যে আমি এইটা প্রথমে আমাকে ইনপুট দেবে, ইনপুটটাকে আমি এইভাবে কনভার্ট করব, তারপর এইখানে পাঠাবো, এখানে এইভাবে প্রসেস হবে, তারপর এটা এইভাবে আউটপুট সেকশানে যাবে। তো এই যে ব্যাপার, যে আমি যখন একটা প্রোগ্রাম লিখবো, আমি যখন সেট আপ ইনস্ট্রাকশান লিখবো, সেই ইনস্ট্রাকশানগুলো লেখার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং কিছু স্টেপ আছে, যে স্টেপ ফলো করে একটা প্রসেস হয়, ঠিক আছে। সাপোজ আমি তোদের একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে 1+2 যেটা করছিস, এটাকে যদি আমি অ্যালগোরিদম দিয়ে লিখি, তাহলে স্টেপ 1-এ কী হবে বল? স্টেপ 1-এ কী হবে? স্টেপ 1-এ প্রথমে কী করতে হবে? প্রসেসটাকে স্টার্ট করতে হবে, তাই না? প্রথম আমার কী করতে হবে? প্রথম আমার কী থাকবে? স্টার্ট। ইয়েস অর নো? ইয়েস অর নো? কম্পিউটার থেকে প্রথমে কি করতে হবে? স্টার্ট করতে হবে। আর যদি স্টার্টই না করিস তাহলে প্রসেস হবে কি করে, রাইট? সেকেন্ড স্টেপ কি হবে? তোরা দেখ, ছবিটা দেখে বল দেখি। সেকেন্ড স্টেপ কি হবে? সেকেন্ড স্টেপ ডেফিনেটলি কম্পিউটার তো স্টার্ট হয়ে গেল, এবার কম্পিউটারে তো আমাকে ইনপুট দিতে হবে, তাই না? হ্যাঁ কি না? তাহলে সেকেন্ড স্টেপ কি করতে হবে? ইনপুট দিতে হবে। ইনপুটটা দেওয়ার পরে থার্ড স্টেপ কি হবে? প্রসেস করতে হবে, তাই না? ইনপুট যেগুলো দিয়েছিস প্রসেস করতে হবে, তাই তো? প্রসেস কাকে প্রসেস করতে হবে? ইনপুট ডাটাকে প্রসেস করার পরে ফোর্থ স্টেপ কি হবে? রেজাল্টকে কি করতে হবে? পাবলিশ করতে হবে। কোথায়? আউটপুট ডিভাইসে, তাই তো? হ্যাঁ, পাবলিশ করতে হবে কোথায়? আউটপুট ডিভাইসে। অ্যান্ড ফাইনালি স্টেপ 5-এ কি হবে? জ্যাক্স প্রসেসটা শেষ হয়ে গেল, তাহলে আমার কি হবে? এবার তো এন্ড হয়ে যাবে, তাই না? এরপরে তো আর কাজ করবে না কম্পিউটার। তো দেখ, তুই যদি কম্পিউটারে 1+2 করিস, 1+2 3 করে আউটপুটে তো ডিসপ্লেতে দেখিয়ে দিয়ে তো ও ওইটাকেই হোল্ড করে রেখে দেবে আউটপুট স্ক্রিনে, যতক্ষণ না তুই ফার্দার কোনো ইনস্ট্রাকশন দিচ্ছিস। ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস স্যার। মানে সাপোজ আমি ভালো করে বলছি, শোন, সাপোজ আমি এখান থেকে পেইন্ট লিখছি, ওকে? পেইন্টে গেলাম, এটা ইনস্ট্রাকশন নিল, পেইন্ট কেউ খুলছে, দেখ খুলে ফেললো। এবার আমি যখন এখানে একটা সার্কেল এঁকে এরকম ছেড়ে দেবো, তারপরে যতক্ষণ আমি এখানে ক্লোজ বাটনটা ক্লিক করছি, নেক্সট ইনস্ট্রাকশন দিচ্ছি, ততক্ষণ এটাকেই তো হোল্ড করে রেখে দেবে আউটপুট স্ক্রিনে। ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা অ্যালগোরিদমে বলি, তাহলে কি বলছি? তাহলে এই প্রসেসটা করার জন্য প্রথমে আমাকে পেইন্টে যেতে হলো, তার মানে আমাকে স্টার্ট করতে হলো। স্টার্ট করার পরে আমাকে ইনপুট নিতে হলো। ইনপুটে আমি কি করলাম? ইনপুট দিলাম হচ্ছে একটা সার্কেলকে আমি ইনসার্ট করবো। তো সার্কেলকে ইনসার্ট করা হলো। সার্কেলকে ইনসার্ট করার পরে ও কি করছে? ও বলছে যে আচ্ছা সার্কেল তো ইনসার্ট হয়ে গেছে, তো ইউজারকে তো দেখাতে হবে, তার জন্য ও কিন্তু আউটপুট কনসোলে, মানে আউটপুট এডিটার স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিল সার্কেলটাকে, কিন্তু সার্কেলটাকে দেখানোর পরে ওটাতেই হোল্ড করে রেখে দিল। মানে কি? ওর প্রসেস কিন্তু এন্ড হয়ে গেছে, তুই ফার্দার কোনো ইনস্ট্রাকশন না দিলে কিন্তু আর এগোচ্ছে না, তাই না? তো এটাকেই যখন এটাকেই যখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্টেপ ওয়াইজ লিখি, তখন সেটাকে অ্যালগোরিদম বলে। ক্লিয়ার? ওকে, কিন্তু এটাকেই যখন আমরা বিভিন্ন ধরনের জিওমেট্রিক্যাল ফিগার দিয়ে এক্সপ্লেন করি, ধর স্টার্টকে গোল দেওয়া হয়, ইনপুট বক্সকে অলওয়েজ রেক্ট্যাঙ্গুলার বক্স নেওয়া হয় ইনপুট দেওয়ার জন্য, প্রসেস বক্স কেউ অনেকটা স্কোয়ার টাইপের নেওয়া হয়, তাই না? যখন আমরা এইরকমভাবে ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে, রেজাল্টকে আমরা ওই রেক্ট্যাঙ্গুলার বক্সই দেখাই, আর এন্ডকে আবার এরকম গোল দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? তো এটা স্টার্ট, ধর যা লিখেছিলাম স্টার্ট, এখানে ইনপুট। যখন আমরা এইরকম কোনো জিওমেট্রিক্যাল ফিগার দিয়ে রিপ্রেজেন্ট করবো প্রসেসকে, তখন ওই প্রসেসটাকে আমরা কি বলি? ফ্লো চার্ট। ক্লিয়ার?
যখন কোনো প্রসেসকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্টেপ ওয়াইজ লিখি তখন সেটাকে বলা হয় অ্যালগোরিদম। আর যদি সেগুলোকেই আমরা তোমার জিওমেট্রিক্যাল ফিগার দিয়ে কিছু স্পেসিফিক ফিগার দিয়ে আমরা যখন রিপ্রেজেন্ট করি এই প্রসেসটাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে ফ্লোচার্ট। ক্লিয়ার আছে কিনা বল? ক্লিয়ার হ্যাঁ কি না? ওকে হ্যাঁ হ্যাঁ বল বাপ্পা। হ্যাঁ মৌমিতা বাপ্পা বল, কিছু বলবি বল। স্যার না ক্লিয়ার। আমি ইয়েস বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা একটা দারুণ জিনিস শিখতে চলবো যেটা আগের বারের ব্যাচেও আমি সব থেকে বেশি জোর দিয়েছি, এবং এইটা করেই কেউ স্টুডেন্ট লাইফে 3-4K আর্নিং করতে পারে। ইন্টারেস্টিং লাগছে না? কেউ এখন অবধি তোদের বলেনি 3 to 4K আর্নিং করতে পারে বাড়িতে বসেই অ্যাজ এ স্টুডেন্ট লাইফ থেকে, ঠিক আছে? ওকে 3000 to 4000 আর্নিং স্টুডেন্ট লাইফ থেকে বসেই করতে পারে। এটা এতটাই মার্কেটের ডিমান্ড আছে। এটাকে বলা হয় হচ্ছে ওয়েব পেজ ডেভেলপিং কোর্স, যেটা কিনা তোদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। ক্লিয়ার? তোরা তো বিভিন্ন জায়গায় শুনেছিস ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, ওয়েব ডিজাইনিং কোর্স, ইয়েস অর নো, হ্যাঁ কি না? শুনেছিস তো? হ্যাঁ স্যার শুনেছি। সেটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি কি, সেটাই বেসিক্যালি হচ্ছে HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্টের আন্ডারে পড়ে, যার মাধ্যমে কি হয়, যার মাধ্যমে একটা ওয়েব পেজকে ডেভেলপ করা যায়। তোদের একটা মজাদার জিনিস দেখাচ্ছি, দেখ এটা কি, এটা হচ্ছে একটা পেজ, ওয়েব পেজ, তাই তো? হ্যাঁ যেটা হচ্ছে গুগলের ওয়েব পেজ, তাই তো? হ্যাঁ ও ইয়েস অর নো? হ্যাঁ ইয়েস স্যার। এটাকে কি, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন এই জায়গাটাকে কি বলা হয়? সার্চ ইঞ্জিন। এটা এখান দিয়ে আমরা কি করি, এখানে আমরা যেটাই সার্চ করি সেই ওয়েবসাইটটাকে রিডাইরেক্ট করে সেই ওয়েবসাইটে আমরা চলে যেতে পারি। এবার এই যে HTML, এই যে ওয়েব পেজটা দেখ, এটা গুগল প্রত্যেক দিন চেঞ্জ করে। আজকে মাদার্স ডে বলে এই ছবি দিয়েছে, কালকে অন্য ডে হলে অন্য ছবি দেবে, তাহলে প্রত্যেক দিন তো এটাকে চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে এই যে পেজটা ডেভেলপ করা হয়, এই পেজটা কার মাধ্যমে ডেভেলপ করা হয়? তার এই পেজটা ডেভেলপ করা হয় এই HTML এর মাধ্যমে। HTML একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে কি হয়, একটা ওয়েব পেজকে ডেভেলপ করা হয়। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কি? আচ্ছা এবার হচ্ছে নেক্সট আমি তোদেরকে দারুণ এইটার উপরে দারুণ প্রজেক্ট করিয়ে দেবো। এমনকি তোরা যারা CST ডিপার্টমেন্ট আছিস বা যারা যে কোনো ডিপার্টমেন্ট আছিস, তারা যখন সিভিতে যাতে তোরা লিখতে পারিস, হ্যাঁ আমি আমার সেকেন্ড সেমিস্টারে একটা প্রজেক্ট করেছিলাম রেজিস্ট্রেশন ফর্মের প্রজেক্ট বা এই প্রজেক্ট, আমি HTML এর দারুণ প্রজেক্ট করিয়ে দেবো এই সেমিস্টারে, যেটা তোদের ইন ফিউচার ক্যাম্পাসিংয়ে খুব হেল্প করবে। যারা CST আছিস তাদের তো দুর্দান্ত হেল্প করতে চলেছে, ঠিক আছে? তো HTML যেটা হচ্ছে সেটা বুঝলি। এবার হচ্ছে পেজটাকে, এবার পেজটা তো বানিয়ে ফেললাম দাদা, বেসিক স্ট্রাকচার তো বানিয়ে ফেললাম। এবার পেজটাকে আমি কত সুন্দর করতে চাই। দেখ পেজটা এই কালারের আছে, তার মধ্যে কিছু ফটো দেওয়া আছে যেখানে মায়ের সাথে একটা বাচ্চার হাত, তাই না? এখানে আমার গুগল মানে জিমেলের আমার ফটো অ্যাটাচ করা আছে। তো এই যে পেজটাকে এত সুন্দরভাবে কনভার্ট করা হচ্ছে, সেটাকে করার জন্য আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, সেটাকে বলা হয় CSS। ক্লিয়ার হলো? যে কিনা কি করে, যে কিনা কোনো একটা ওয়েব পেজের কি করে, ওয়েব পেজের তোর টেক্সচারগুলোকে ডেভেলপ করতে হেল্প করে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তুই বল না তুই যদি আজকে এরকম একটা গুগলের মতো এরকম একটা জাস্ট এরকম একটা নর্মাল পেজ, যে তোর কিছু গ্রসারি বা মোবাইল ইলেকট্রনিক্স কিছু এসব বিক্রি হতো, তুই কি অত বেশি অ্যাট্রাক্টেড হতি না ফ্লিপকার্ট অ্যামাজনের ওয়েব পেজগুলোতে বেশি অ্যাট্রাক্টেড হোস? হ্যাঁ স্যার ফ্লিপকার্টের। কেন হোস? তার একটাই কারণ, বেসিক কিন্তু ফান্ডামেন্টাল এইরকমই তৈরি করা হয়, তার উপরে এই CSS দিয়ে কি হয়, আরও ছবি পিকচার এত সুন্দর তারপর হচ্ছে মডেল বা যেগুলো আছে ফ্যাশন ডিজাইনিংয়ের সমস্ত জিনিসগুলোকে অ্যাটাচ করা হয় পেজে, যাতে কিনা আমাদের মতো ইউজার ক্লায়েন্ট কাস্টমাররা ওই পেজটাকে বারবার ভিজিট করতে আগ্রহী হয়। রাইট? কেন হয়? কেন ওটা অ্যাট্রাকটিভ একটা জিনিস ক্রিয়েট করছে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? সেটা করার জন্য আমাদের কি ইউজ করতে হয়, আমাদের বেসিক পেজ বানানোর জন্য, ওয়েব পেজ বানানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে HTML, আর সেই পেজে ডিজাইন করার জন্য আমরা ইউজ করি হচ্ছে কি, CSS। ক্লিয়ার? হ্যাঁ মানে স্যার বাংলা ভাষায় বলতে স্যার নকশাটা বোঝানো হচ্ছে, নকশা আর কি, নকশা করা আছে। এক্স্যাক্টলি বাপ্পা ঠিক ধরছো। এরপরে হচ্ছে ব্যাপার, এবার ওই ওয়েবসাইটে মৌমিতা গেছে, আমি ওরাই বেশি মানে মৌমিতা মনে হচ্ছে বেশি ভিজিট করে, ঠিক আছে? ওর কথাবার্তা শুনে বুঝলাম। তো আমি ধরছি মৌমিতাই গেছে, তো মৌমিতা গিয়ে ওখান থেকে তো ডেফিনেটলি ওর একটা কিছু পছন্দ হলো, একটা কিনলো জিনিস। ওকে,
তো মৌমিতা যদি কেনে জিনিসটা, তো মৌমিতা কি পারচেস করবে? নিশ্চয়ই ট্রানজাকশন করবে, রাইট? ইয়েস অর নো? তো মৌমিতা যখন Yes, কোনো sir. একটা অর্ডার দেবে, সেই অর্ডারের করসপন্ডিং তোমার কি হবে, একটা ডেটা সেন্টার থাকবে যেখানে কি না প্রত্যেকটা কাস্টমারের আইডি, কাস্টমার কি অর্ডার দিচ্ছে সেগুলো কিন্তু স্টোর হয়। সেইটা করার জন্য, মেনটেন করার জন্য তোমার ইউজ করা হয় আরেকটা ল্যাঙ্গুয়েজ যেটা কিনা জাভাস্ক্রিপ্ট, যে কিনা ওই পেজে যত রেজিস্ট্রেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন যা যা অপারেশন হচ্ছে, তারপর ট্রানজাকশন হচ্ছে, সেইগুলোকে হ্যান্ডেল করা। এবং ওই পেজে যদি কোনো ফর্ম থাকে, সেই ফর্মে কেউ যদি কিছু ইনপুট দেয়, সেই ইনপুটটাকে দেওয়ার পরে সে ডান করলো, ডান করার পরে সেই কাস্টমারের যে ইনফরমেশান সেইগুলো ডেটা মানে তোমার ডেটা সেন্টারে স্টোর করে রাখা, এই সমস্ত কাজগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট হেল্প করে। তাহলে একটা পেজ, একটা ওয়েব পেজ ডেভেলপ করার 3টে মেন কি থাকে, কম্পোনেন্ট থাকে। কি কি? একটা ওয়েব পেজ ডেভেলপ করার বেসিক যে মানে একটা বাড়ি তৈরি করার জন্য আমার কি লাগে, সবার প্রথমে ভিত বা জমি, ল্যান্ড লাগে, রাইট? ইয়েস অর নো? যার উপরে আমরা বাড়িটাকে দাঁড় করাবো। তাহলে এখানে জমি বলতে একটা ওয়েব পেজের জমি, ওয়েব পেজটার সাথে যদি তুলনা করা হয় জমি, তাহলে একটা ওয়েব পেজ বানানোর জন্য সবথেকে ইনিশিয়াল কি লাগবে, আমার HTML লাগবে। তারপর বাড়িটা আমি বানালাম, বাড়িটা জাস্ট তৈরি করলাম, হয়ে গেল, বাড়ি তৈরি হয়ে গেল। তার মানে এখন মানুষ ওইখানে থাকতে পারে। কিন্তু এবার আমার বাড়িতে ধরো অনেক গেস্ট আসবে, তো আমি তাকে আমার বাড়িটাকে সুন্দর করে দেখাবো, তার জন্য আমি দেয়ালে ভালো করে রং করলাম, আমি ভালো ভালো লাক্সারিয়াস তোমার আসবাবপত্র বাড়িতে রাখলাম, ঠিক আছে? এইগুলো কি, এইগুলোর সাথে আমরা তুলনা করি কি ওই ওয়েব পেজের কি CSS, রাইট? ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস স্যার। আচ্ছা, তো হ্যাঁ, এবার ওই বাড়িতে এসে কাউকে কিছু জিনিস অ্যাক্সেস করতে দিচ্ছি, বা আমি করছি ওই বাড়ির প্রত্যেকটা আসবাবপত্র, জিনিসপত্র আমি অ্যাক্সেস করছি, বা বাইরে থেকে যে এসছে, আমার রিলেটিভ এসছে, তাকে আমি আমার ওই আসবাবপত্র বা আমার সমস্ত জিনিসপত্র অ্যাক্সেস করতে দিচ্ছি। সেইটা ওই অ্যাক্সেস করতে দেওয়ার যে ব্যাপারটা, সেটা কার সাথে এই ওয়েব পেজের তুলনা হচ্ছে? জাভাস্ক্রিপ্টের সাথে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? আচ্ছা, এটার ব্যাপারে আমি একটা মজাদার ব্যাপার দেখাই। দেখ, এটা হচ্ছে, তোরা সবাই যাবি গুগল ক্রোমে, যাদের যাদের ইন্সপেক্ট বলে একটা অপশান আছে, ক্লিক করবি। দেখ, HTML কোড এইটাকেই বলে, যেটার মাধ্যমে লেখা আছে। দেখ, এখানে প্রত্যেকটা লাইনে যাচ্ছি, দেখছিস এই জায়গাটা কেমন হচ্ছে? হ্যাঁ, দেখছিস? হ্যাঁ কি না? Yes, sir. এই যে কোডটা দেখছি, এই কোডটাকে HTML বলে, ঠিক আছে? এই কোডটাকে HTML বলে। এর মধ্যে জাভাস্ক্রিপ্টও ইনক্লুড করা আছে, CSSও আছে, ঠিক আছে? আমরা যখন কোড লেখা শিখবো তখন দেখবো। এবার দেখ মজাদার ব্যাপার, এখানে আমরা দিলাম, এখানে লেআউট, এটা স্টাইল, এটা HTML পেজে গেলাম। HTML এর যে পেজে আছে, আমি ধরলাম, সাপোজ ধরলাম এই ব্যাকগ্রাউন্ড কালার, ওকে? ব্যাকগ্রাউন্ডে গেলাম, এই দেখ ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো দেখ এখানে আছে, কি রে, চেঞ্জ করে দিয়েছি তো? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ স্যার। চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হয়ে গেল, কালার চেঞ্জ করে দিচ্ছি আমি, ঠিক আছে? তো আমার এবার তোরা বলবি যে দাদা তুমি কালার চেঞ্জ করে দিলে, তার মানে কি সবার ওয়েব পেজে কালার চেঞ্জ হয়ে যাবে? দেখ, তোর ওয়েব পেজে কিন্তু গুগল যে মানে গুগল ক্রোমটা খোল, তোর কিন্তু কখনোই এরকম পিঙ্ক কালারের হয়নি। তাহলে তোমার কি করে হলো? আমি শুধুমাত্র ক্লায়েন্ট সার্ভারে, মানে আমার ক্লায়েন্টের জায়গায় আমরা কিন্তু এটাকে চেঞ্জ করেছি। আমি পরের দিন তোদেরকে দেখাবো, গুগলের জায়গায় প্রীতম লিখে আমি আমার এখানে ওয়েবসাইটের স্ট্রাকচার আমি প্রীতম লিখে স্টার্ট করতে পারি। এখানে ইউটিউবের বদলে আমি প্রি টিউব লিখতে পারি, ঠিক আছে? আমি ওয়েব স্টোরের জায়গায় আমি লিখতে পারি প্রি স্টোর। আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। তার মানে কি দাদা চেঞ্জ হয়ে গেল? দেখ, এইটা তোরা কি দেখতে পাচ্ছিস নর্মালি বল? তোরা ওয়েব পেজটাকে দেখতে পাচ্ছিস যে এখন পিঙ্ক হয়ে গেছে, তাই তো? যখনই আবার আমরা এটাকে রিলোড করব, আবার কিন্তু পুনরায় সেই জায়গায় ফিরে আসবে। মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্রাউজারে কোনো চেঞ্জেস আসছে না। শুধুমাত্র ক্লায়েন্ট তার নিজের মতো করে সে তার ওয়েব পেজকে মডিফাই করতে পারে তার নিজের পছন্দ অনুযায়ী, ঠিক আছে? এতে কিন্তু সবার যারা এই ইন্টারনেটের মাধ্যমে এই www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে কানেক্টেড আছে, এবং যারা গুগল ক্রোমকে ইউজ করছে, তাদের সবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে না আমি চেঞ্জ করাতে। আমি শুধুমাত্র আমার সাইডের ওয়েব পেজটাকে আমি আমার মতো করে ডিজাইন করে নিতে পারি বা মডিফাই করতে পারি, ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে দাদা, তার মানে কি হচ্ছে? মানে হচ্ছে আমি আমার সাইডের ওয়েব পেজটাকে আমার মতো মডিফাই করছি, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু যেখানে ওয়েব পেজ রান করছে, মানে কে? গুগল কোম্পানি, যে ডেটা সেন্টারগুলো আছে, তাদের ওইখানে যে ওয়েব পেজ রান করছে, ওখানে কিন্তু আমি কোনো তোমার ব্যাকগ্রাউন্ড কালারের কোনো আমি মডিফিকেশান করিনি। আমি মডিফিকেশান করেছি কোথায়? আমার নিজস্ব ওয়েব ব্রাউজারের পেজে মডিফিকেশান করেছি, এবং তোমরা যে কেউ করতে পারো, তাতে কিন্তু অন্য কারোর ওয়েব পেজে কোনো চেঞ্জেস আসবে না। ক্লিয়ার? শুধুমাত্র
যদি করতে হয় তাহলে তোমাকে অ্যাজ এ যারা ওই ডেটা সেন্টারে রয়েছে বা যারা অ্যাকচুয়ালি ওয়েব পেজ ডেভেলপার, যারা মেনটেনেন্স করে এই ওয়েব পেজকে গুগলের, তারা যদি কিছু মডিফাই করে তাহলে ওয়ার্ল্ড ওয়াইড সবার ওয়েব পেজে মডিফাই হবে। কিন্তু তুমি যেটা করছো ইন্সপেক্ট করে, সেটা নর্মালি তোমার পেজে হচ্ছে, তোমার ওয়েব পেজে হচ্ছে, তোমার নিজের ইচ্ছা হচ্ছে আমি আমার ওয়েব পেজটাকে এরকম দেখতে চাই তাই এরকম হচ্ছে, কিন্তু সবার কিন্তু হয় না। ক্লিয়ার? হ্যাঁ কি না? ঠিক আছে, এরকমভাবে করতে পারিস। ওকে, এছাড়া 5 নম্বর টপিকটা কি আছে দাদা? 5 নম্বর টপিকে যেটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, নেটওয়ার্ক ছাড়া ইন্টারনেট কি বল? কেউ একজন বল ইন্টারনেট কি, ইন্টারনেটের মিনিং কি বল? ইন্টারনেটের মিনিং কি জানিস? হ্যালো, এখানে স্যার সমস্ত কিছু জিনিসকে স্টোর করে রাখা থাকে আর কি আগে থেকে। না, ইন্টারনেটের মানে হচ্ছে এক বা একের অধিক বা তার থেকেও অধিক সংখ্যক কম্পিউটারকে যখন আমরা, ঠিক আছে, কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে মানে বদ্ধ করে ওই কম্পিউটারগুলোর মাধ্যমে সবাই সবার ইনফরমেশানকে শেয়ার করি, তখন সেটাকে ইন্টারনেট বলে। ইন্টারনেটের যদি মিনিং বুঝিস তাহলে দেখ, ইন্ট্রা ফর ইন্টারন্যাশনাল থেকে এসছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। আর নেট মানে হচ্ছে জাল, ইয়েস অর নো, জাল, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা জাল কিভাবে বানাতে পারি? দেখো, জাল বানাতে পারি, দেখো এটা একটা কম্পিউটার, ওকে, এটা একটা কম্পিউটার, এবং এই দুটো কম্পিউটারের মধ্যে আমি কি করব, কমিউনিকেশন ক্রিয়েট করার চেষ্টা করব। তা কিভাবে করতে পারি? এই কম্পিউটার থেকে একটা তারকে এই কম্পিউটারে লাগিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এখন এই দুজন কম্পিউটার কানেক্টেড হয়ে গেল দুজনের সাথে। এর মধ্যে থেকে এখানে আমি ইমেজ, ডেটা, ভিডিও সব পাঠাতে পারি, হ্যাঁ কি না? আবার এর থেকেও পাঠাতে পারি, ইয়েস অর নো, ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে এরা দুজন কি তৈরি করলো? এরা দুজন বেসিক্যালি কি তৈরি করলো? নেটওয়ার্ক তৈরি করলো। কি তৈরি করলো? নেটওয়ার্ক, যার মাধ্যমে কি করতে পারে? যার মাধ্যমে এই কম্পিউটার তার মধ্যে থাকা সমস্ত রিসোর্সগুলোকে এর কাছে শেয়ার করতে পারে, আর এর মধ্যে থাকা সমস্ত রিসোর্সগুলোকে এর কাছে শেয়ার করতে পারে, ঠিক আছে। এবার যখন এইটা তো জাস্ট দুটো বলছি, এরকম যখন তোমার হাজারো হাজারো কম্পিউটার, ঠিক আছে, হাজারো হাজারো কম্পিউটার, তোমার হাজারো হাজারো কম্পিউটার যখন, ধরো এখানে হাজারো হাজারো কম্পিউটার যখন তারা এরকমই কোনো একটা ওয়্যারের মাধ্যমে প্রত্যেকজনের সাথে, ঠিক আছে, প্রত্যেকজনের সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে, প্রত্যেকজনের সাথে কানেক্টেড থাকবে, সেটা একটা মাকড়সা জালের মতো দেখতে হয়ে যাবে না? ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে আমি একটু আগে কি বলেছি? ইন্টারনেট মানে কি? ইন্ট্রা মানে ওয়ার্ল্ড ওয়াইড যত কম্পিউটার আছে সেগুলোকে যখন একটা জালের মাধ্যমে কানেক্ট করে তারা তাদের নিজের রিসোর্সগুলোকে শেয়ার করছে, তখন সেটাকে বলা ইন্টারনেট। ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার? ক্লিয়ার? Yes. ওকে, এবার হচ্ছে কথা যে ইন্টারনেট প্রথম ডেভেলপ হয়েছিল 1950s-এ, ওকে, 1950s-এ ইন্টারনেট ডেভেলপ হয়েছিল, ঠিক আছে। সেটা ইন্টারনেট স্ট্যান্ড ফর ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, 1950-তে ডেভেলপ হয়েছিল। ইন্টারনেট স্ট্যান্ড ফর ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক লিখতে পারিস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, যেটা কিনা হিউজ মানে প্রায় মিলিয়ন্স নাম্বার অফ কম্পিউটারকে কানেক্ট করা হয়েছে, এবং তার মানে তোমার তার মাধ্যমে তারা তাদের রিসোর্সগুলোকে শেয়ার করছে। এবার এই যে এইটা আছে, এইখানে এবার ওয়্যার দিয়ে যদি আমি এত মিলিয়ন্স নাম্বার অফ কম্পিউটারকে কানেক্ট করতে চাই, সেটা কি রিয়েলি পসিবল? তোরা বলতো, কখনোই সম্ভব না, সব কম্পিউটারকে তার দিয়ে সম্ভব না। তাহলে আমরা কি করতে পারি? আগেকার দিনে তো আমরা তার দিয়ে টেলিফোনিক লাইন দিয়ে আমরা ইন্টারনেট প্রতিস্থাপন করেছিলাম, সেটাকে এখন মডার্ন আমাদের ইন্টারনেট পরিষেবাতে আমরা রাউটার ইউজ করি, আর কি ইউজ করি বল, অথবা আমরা স্যাটেলাইট কমিউনিকেশন করি, তাই তো? হ্যাঁ কি না? স্যাটেলাইট কমিউনিকেশন করি, রাউটার অথবা স্যাটেলাইট দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা কম্পিউটারকে কানেক্ট করছি, ঠিক আছে। কিভাবে হয় ব্যাপারটা? যখনই তুই তোর কম্পিউটার থেকে কোনো একটা কিছু ডেটাকে তুই শেয়ার করছিস, সেই ডেটাটা কিন্তু যায় ওই রাউটারের থ্রু দিয়ে, ঠিক আছে। 1 সেকেন্ড দ্বারা আমি তোদেরকে একটা ছবি দেখাচ্ছি, যেটা দিয়ে তোরা ভালো বুঝতে পারবি। 1 সেকেন্ড ছবি আমি শেয়ার করব, ওইটা মিনিট, তোদেরকে আমি এই ছবিটা দিয়ে বোঝাবো, তোরা খুব সুন্দর বুঝতে পারবি। একটু দাঁড়া, এখন অবধি সবার ক্লিয়ার আছে তো? সেটা আগে বল, সব জিনিস বুঝতে পারছিস?
কোনো ডাউট নেই তো, মানে বুঝতে পারছিস তো যে টপিকগুলো কত ইন্টারেস্টিং, যদি পড়া যায় কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? আচ্ছা এক সেকেন্ড দাদা ভাই, ওকে চল শেয়ার হয়েছে দেখ, স্ক্রিন শেয়ার হয়েছে দেখ, হ্যাঁ স্যার। দেখ একটা ছবি তোদের কাছে আসছে, দেখা যাচ্ছে ছবি, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার। একটা জাস্ট ছবি নেওয়া হলো তোদের বয়স বোঝানোর জন্য। দেখ এটা তোর কম্পিউটার, কম্পিউটার কি করে, কম্পিউটার সবসময় 1010 ডেটা পাঠায়, তাই তো? হ্যাঁ, সেটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। স্যার এবার ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল মানে কি? অ্যানালগ সিগন্যাল বলতে ধরো অ্যানালগ সিগন্যাল হচ্ছে তোমার ভয়েস সিগন্যাল, তোমার ভয়েস, ঠিক আছে? কোনো টেক্সট মেসেজ, টেক্সট ভয়েস, ঠিক আছে, সেগুলোকে বলা হয় অ্যানালগ সিগন্যাল। সেগুলোর নেচার কেমন হয়? সেগুলোর নেচার হয় হচ্ছে এরকম 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 অ্যানালগের নেচার হয় এরকম এরকম, ঠিক আছে? এবং এই নেচারকে যখন আমরা কনভার্ট করে দেবো 10101010 ফরম্যাটে, তখন সেটাকে কি বলা হয়? ডিজিটাল সিগন্যাল। বোঝা গেল অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের পার্থক্য? ইয়েস অর নো? হ্যাঁ, হ্যালো হ্যালো, তাহলে এই যখন যখন সিগন্যাল, এবার অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল হচ্ছে এই ধরনের, ঠিক আছে? সেটা তোরা ওই এফটিপিলিতে তোরা পড়বি, তোদের এফটিপিলি যে সাবজেক্ট আছে। অ্যানালগ সিগন্যাল এরকম দেখতে হয়, কন্টিনিউয়াস নেচার হয়, আর ডিজিটাল সিগন্যাল তোমার এরকম হয় 1010তে, ঠিক আছে? তো তার মানে কম্পিউটার কি করে? কম্পিউটার অলওয়েজ তোমার ডিজিটাল সিগন্যাল প্রডিউস করে। এবার লাগবে হচ্ছে মোডেম। মোডেম কি করে? মোডেমের ফুল ফর্ম হচ্ছে মডিউলেটর ডিমডিউলেটর। এ কি করে? এ তোমার ডিজিটাল সিগন্যালকে ইনপুট নিল আর অ্যানালগে কনভার্ট করলো, এবার তুই বলবি কেন, তাই তো? ইয়েস অর নো? এইরকমকে অ্যানালগে কনভার্ট করা হচ্ছে কিনা, তাই তো? হ্যাঁ, আমাদের যে ট্রান্সমিশন লাইন, আমাদের বাড়ি থেকে বেরিয়েই আমরা লাইট পোস্টে যে লাইনগুলো থাকে, সেই লাইনগুলো কি তার দিয়ে তৈরি, তার, কোঅ্যাক্সিয়াল কেবল, ইয়েস অর নো? হ্যাঁ কি না? ওয়্যার, রাইট? সেখান দিয়ে যে সিগন্যালটা যায়, সেই সিগন্যালটা কিন্তু ডিজিটাল সিগন্যাল নয়, সেইখান দিয়ে সবসময় কি সিগন্যাল যায়? অ্যানালগ সিগন্যাল। কেন? কারেন্ট, ভোল্টেজ, এগুলোর নেচার অ্যানালগ হয়। কি বললাম বুঝেছো? হ্যালো, কারেন্ট, ভোল্টেজ, কারেন্ট স্যার পড়িয়েছে, কারেন্ট ভোল্টেজ এগুলো সব নেচার কেমন হয় স্যার? এগুলোর নেচার দেখতে হয় স্যার এইরকম, দেখতে হয় কেমন স্যার? এইরকম নেচারে। তাহলে বলো তোমার যে ইন্টারনেট পরিষেবা সেটা কোন দিক দিয়ে যাবে? প্রথমে মোডেম থেকে সেটা ওই ডিজিটালটা সেটা অ্যানালগ কনভার্ট হবে, এবং সেটা তারপর কি হবে? তোমার এই লাইট পোস্টে যে তারগুলো লাগানো আছে, মানে টেলিফোনিক লাইন আগেকার দিনে যদি বলি, সেই টেলিফোনিক লাইনের থ্রু দিয়ে চলে যাবে। এবার এটা কি স্যার? এটা হচ্ছে ক্লাউড। এটা কি? এটা হচ্ছে ক্লাউড, ঠিক আছে? ক্লাউড বা বলতে পারো হচ্ছে ডেটা সেন্টার। এইখানে এরকম একটা বক্স আঁকলাম, ডেটা সেন্টার, যেখানে কি থাকবে? যেখানে কিনা তোমার যতজন এই ইন্টারনেটে কানেক্টেড আছে তাদের যা যা ডেটা তারা শেয়ার করছে সেগুলো গিয়ে এখানে এসে স্টোর হবে। ক্লিয়ার হলো? কি বললাম? ইয়েস অর নো? স্টোর হবে। স্টোর হওয়ার পরে তুমি যাকে পাঠাচ্ছ, এই স্টোর হওয়ার পরে কি করবে? দেখো, প্রত্যেকটা কম্পিউটার যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হয় তখন তার একটা ইউনিক আইডি থাকে। কি থাকে? ইউনিক আইডি। মানে ধরো আজকে তুমি পড়তে এসছো, ঠিক আছে? আজকে তুমি পড়তে এসছো, এখানে যদি তোমাদের প্রত্যেকজনের নাম না লেখা থাকতো, কিচ্ছু না লেখা থাকতো, তাহলে আমার তাকে আইডেন্টিফাই করে তাকে কোশ্চেন জিজ্ঞাসা করা বা তার কাছ দিয়ে কিছু অ্যান্সার পেতে আমার বুঝতে সুবিধা হতো যে কে কতটা বুঝতে পারছে বা কার কি নাম। বলো এখানে যদি কারোর নাম যদি ঠিকঠাক না থাকে বা কেউ যদি কোনো নাম না লেখে, তাকে আইডেন্টিফাই করা, তাকে বোঝা সম্ভব হবে আমার পক্ষে? তার কোনো পিকচারও নেই, কিচ্ছু নেই, হ্যাঁ? সম্ভব হবে না, তাই তো? তেমনই তোমার যখন কোনো একটা কম্পিউটার পার্টিকুলারলি ইন্টারনেট পরিষেবার সাথে যুক্ত হচ্ছে, তখন কিন্তু সেই কম্পিউটারের একটা নিজস্ব ইউনিক আইডি থাকবে, মানে পরিচয় থাকবে, যাতে কিনা এই ডেটা সেন্টার বুঝতে পারে, যাতে কিনা এই ডেটা সেন্টার বুঝতে পারে যে কোথা থেকে ডেটাটা আসছে এবং কোথায় পাঠাবো। এই যে ইউনিক আইডি, সেটাকেই বলা হয় আইপি অ্যাড্রেস। কি বলা হয়? আইপি অ্যাড্রেস। স্যার আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এই কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস থাকবে, রাইট? তাই তো? আইপি অ্যাড্রেস থাকবে। আমি ধরো আমি হয়তো বললাম এইটার হলো 127 ডট, আমি এখন এগুলো এত ডিটেলসে বলবো না, জাস্ট দেখে রাখো 155.168.01। এটা হচ্ছে ধরো আমি এখানে নাম ধরছি মৌমিতার আইপি অ্যাড্রেস।
আর এখানে আরেকজন হচ্ছে বাপ্পার আইপি অ্যাড্রেস আমি ধরছি 192.178.120.08। তো বাপ্পাকে মৌমিতা কোনো একটা সিলেবাস সেন্ড করতে চাইছে ইন্টারনেট পরিষেবার মাধ্যমে। তো ওর কম্পিউটারে, মৌমিতার কম্পিউটারে যে রিসোর্স আছে, মানে যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটাকে যখন পাঠাবে, তো এই সিলেবাসটা যখন মোডেমে আসবে তখন সেটা ডিজিটাল ফরম্যাটে আসবে। ইয়েস অর নো? হ্যাঁ করতে থাকে আগে পরে। তো তারপর এটা কি হবে, এটা মৌমিতার মোডেম থেকে এটা একটা টেলিফোনিক লাইন বেরিয়ে যাবে ওর বাড়ি থেকে, মোডেম থেকে। সেই বেরিয়ে ওটা রাস্তার ল্যাম্পপোস্ট দিয়ে থ্রু দিয়ে চলে যাবে কার কাছে? ডেটা সেন্টারের কাছে। ডেটা সেন্টারের কাছে যখনই এই ডেটাটা আসলো, মানে সিলেবাসটা আসলো, সেই ডেটা সেন্টার চেক করলো যে এটা কোথা থেকে এসছে, এটা কি আদৌ ইন্টারনেট পরিষেবায় যুক্ত কোনো কম্পিউটার। ডেফিনেটলি তখনই দেখতে পাবে হ্যাঁ এর একটা ইউনিক অ্যাড্রেস আছে, এবং এই ইউনিক আইডি দিয়ে বোঝা গেল এটা হচ্ছে মৌমিতার কম্পিউটার, যে কিনা আমাকে কি শেয়ার করেছে, আমাকে শেয়ার করেছে হচ্ছে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস স্টোর করে রাখার জন্য। ডেটা সেন্টারে স্টোর করে রাখলো। তারপর এখান থেকে কি করলো, এখান থেকে এই যে আইপি অ্যাড্রেস আছে মানে বাপ্পার, সে কি করলো, সে একটা রিকোয়েস্ট পাঠালো ডেটা সেন্টারকে। রিকোয়েস্ট পাঠিয়ে বললো যে মৌমিতা যে ফাইলটা তোমার কাছে রাখতে দিয়েছে ভাই, আমাকে সেটার অ্যাক্সেস দাও। তাহলে কি করলো, তখন ও চেক করলো যে কোথা থেকে এই রিকোয়েস্টটা আসছে। কে চেক করবে? ডেটা সেন্টার চেক করবে। মানে ডেটা সেন্টারের সাথে কে থাকে? সার্ভার থাকে। কে থাকে ভাই? কে থাকে? স্যার সার্ভার থাকে। সে ডিসাইড করে, সে ডিসাইড করে এবং সে এই রিকোয়েস্টগুলোকে অ্যাকসেপ্ট করে। তাহলে এখান থেকে বাপ্পা রিকোয়েস্ট পাঠালো যে আমাকে ভাই ডেটা সেন্টারে যে মৌমিতা যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা স্টোর করে রেখেছে সেটা আমাকে দাও। তখন সার্ভার কি করলো, সার্ভার দেখলো যে ঠিক আছে চলো, এই আইপি অ্যাড্রেস থেকে একটা রিকোয়েস্ট এসছে আমার এই ডেটাটাকে পাঠানোর জন্য। তখন ও কী করলো, ডেটা সেন্টার মানে ক্লাউড থেকে ডেটাটাকে আবার ফার্দার ওই টেলিফোনিক লাইনের মাধ্যমে কোথায় পাঠালো? মোডেমে। ঠিক আছে, এই যে টেলিফোনিক লাইন বা এইটা আসছে এটাকে বলা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এবার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে কি, মৌমিতা ধর জিও লাইনে কাজ করে, মানে ওর ইন্টারনেট কি আছে? জিও। ও জিও ইউজ করে। ঠিক আছে, ঘটনাটা ভালো করে বুঝবি, ইন্টারনেটের ও জিও ইউজ করে। তাহলে এইখানে যে আছে, এখান থেকে যে সার্ভারকে মানে তো WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে ডেটা সেন্টার, সেখানে স্টোর করার আগে তোর মৌমিতার ডেটাটা কার থ্রু দিয়ে পাস করবে? অবশ্যই জিওর যে লোকাল যে তোমার কি বলে আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তাই না? তাই তো, তোরা যখন ইন্টারনেট নিতে যাস তোরা কি করিস? পাড়ার একটা অ্যালায়েন্স ব্রডব্যান্ড কারোর কাছ দিয়ে তো নিস, হ্যাঁ কি না? শেষ ওকে সার্ভিসটা দিয়ে যায় তো, বাড়িতে কানেকশন করে দিয়ে সমস্ত কানেক্ট করে দিয়ে, হ্যাঁ কি না? ইয়েস, সেটা জিও নিলে জিও লোক হয়, বিএসএনএল নিলে বিএসএনএল লোক হয়, সিস্টি টিভি বা যে বিভিন্ন ধরনের টিভিরও যেসব হাতওয়েরও ইন্টারনেট পরিষেবা আছে, যাদের আছে তারা দিয়ে যায়। তো সেই হচ্ছে সার্ভিস প্রোভাইডার, যে কিনা তোকে হেল্প করবে তোর ডেটাটাকে লোকালাইজ থেকে একদম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ট্রান্সমিট করে ডেটা সেন্টারে স্টোর করে দেওয়া। তাহলে সেরকমভাবে আবার এখান থেকে যে ডেটাটা আসবে সেই ডেটাটা আবার তোর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি করবে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যদি আমি ধরি এর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বিএসএনএল, তো বিএসএনএল এর কাছে আগে আসবে বিএসএনএল, তারপর এটা তার যে নিজস্ব যে লিজ লাইন আছে নিয়া, সেই লাইনের থ্রু দিয়ে কিন্তু ডেটাটাকে মোডেমে পাঠাবে। মোডেম সেটাকে ফার্দার আবার ডিজিটালে কনভার্ট করে কম্পিউটারে পাঠাবে, যাতে কিনা আমার এখানে বসে থাকা বাপ্পা মৌমিতা পাঠানোর ডেটাটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারে। ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যাঁ, এইভাবেই হয়। এবার দাদা তুমি সার্ভিস প্রোভাইডারের কথা বলছো কেন? সার্ভিস প্রোভাইডার না থাকলে হবে না বাবা, এবং সার্ভিস প্রোভাইডারই হেল্প করবে তোমার ডেটাটাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে যেটা অ্যাকচুয়ালি ডেটা সেন্টার আছে গুগলের বা ইন্টারনেট পরিষেবার যে ডেটা সেন্টারগুলো আছে সেখানে স্টোর করতে হবে আগে। তো উইদাউট স্টোরিং তো হবে না, এবং সেইটার জন্য বিভিন্ন ধরনের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিন্তু হেল্প করে। ঠিক আছে, আমি যদি আরেকটু ভালোভাবে বলি তাহলে তোর দেখা যায় যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাকচুয়ালি কী করে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমি বলছি দাদা, এটা মুছে নিই। ঠিক আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাকচুয়ালি তোর অফার করে তোর ইন্টারনেটটা। ঠিক আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অফার করে ইন্টারনেট অ্যাজ ওয়েল অ্যাজ তোর সেন্ডিং বা আপলোড করা ডেটাটাকে তোর ক্লাউডে স্টোর করে রাখতেও হেল্প করে, মানে তার থ্রু দিয়ে তোর ইন্টারনেট পরিষেবাটা তুই পাস।
ঠিক আছে, প্রথমে সে কি করে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রথমে তোর ইন্টারনেট অ্যাক্সেস তোকে দেয়, তারপর তোকে একটা ডোমেন নেম রেজিস্ট্রেশন হয় তোর নামে, তারপর সেটা একটা ডায়াল অ্যাপ অ্যাক্সেসের মধ্যে দিয়ে যায়, তারপর সেটা লিজ লাইনের মধ্যে দিয়ে অ্যাক্সেস করে পার্টিকুলারলি তোর ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, আর আমি যেটা ছবিটা দেখালাম সেটা অনেক পুরনো ছবি নয়, সেটা হচ্ছে নতুন মেথড, আগে ছিল ডায়াল আপ, আর এইটা যেটা দেখালাম সেটা হচ্ছে ISDN বলা হয়, যেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। ঠিক আছে, বোঝা গেল? ওকে, আগে অ্যানালগ দিয়ে হতো, এখন ডিজিটাল দিয়ে হয়। তো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি তোর ইন্টারনেটটা কী হয়, অ্যাক্সেস করা হয়। এটা আমি দুটো কম্পিউটারের রেসপেক্টে বোঝাচ্ছি, এরকম কিন্তু হাজারো কম্পিউটারের রেসপেক্টে তোর কিন্তু এরকমভাবে হাজারো হাজারো মোডেম, হাজারো হাজারো রাউটারের মধ্যে দিয়ে কিন্তু এইভাবেই ডেটাগুলো পাস হচ্ছে। সেটা প্রথমে তুই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সেটাকে ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত ডেটা সেন্টারে পাঠিয়ে দিচ্ছে স্টোর করে রাখা বা আপলোড করে রাখার জন্য। তারপর সার্ভার দেখছে যে কোথা থেকে রিকোয়েস্ট আসছে ওই ডেটাটাকে পার্টিকুলারলি অ্যাক্সেস করার জন্য, এবং সেটা আনঅথরাইজ না অথরাইজ পারসন সেটাকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে। যদি অথরাইজ হয় তাহলে তাকে ওই ডেটা সেন্টার থেকে ওই ডেটাটাকে ফার্দার ট্রান্সমিট করে দেওয়া হচ্ছে, অ্যাক্সেস দেওয়া হচ্ছে। ক্লিয়ার হলো কি বললাম? এইভাবে কিন্তু ইন্টারনেট ওয়ার্ক করে, বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ আজকে আমি সিলেবাসটা জাস্ট এইটুকুনি বোঝালাম। আমি এবার তোদের কাছ দিয়ে এখন সেশনটা হচ্ছে, এবার তোদের মনে যা যা কোশ্চেন আছে রিলেটেড আমাকে করতে পারিস। ঠিক আছে, নেক্সট আবার আমরা আরও ডিটেলসে এবার সিলেবাস অনুযায়ী যাবো। আমি জাস্ট ওভারভিউ দিলাম, আমি এখনও পড়ানো কিছুই শুরু করিনি হিসাব মতো, কিন্তু এইটুকুনিতে তোর কি বুঝতে পেরেছিস, কোথায় কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা কর, কেউ যদি করতে চাস বল বল বল। কোনো কোশ্চেন আছে? 1 by 1 আমি সবার কোশ্চেন নেবো, এনি টাইপ অফ কোশ্চেন যা মাথায় আসছে। মজাদার ব্যাপার দেখালাম যেটা, সেটা সবাই বাড়িতে ট্রাই করবি। এটাকে বলা হয় ওয়েব পেজ ডেভেলপমেন্টের। ঠিক আছে, এখানে অনেক কিছু করা যায়, আমি শুধু এটাই চেঞ্জ করেছি, আরও অনেক কিছু করা যায়। ঠিক আছে, এখানে অনেক কিছু করা যায়, ধীরে 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 দেখাবো। এখানে আমি প্রত্যেকটা জিনিসকে মডিফাই করতে পারি। এই পুরো পেজটা আমার মতো, আমি যেরকম চাইবো সেরকম ডিজাইন হয়ে যাবে, কিন্তু তোর কাছে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তার রিজনটা আমি দিলাম একটু আগে, বিকজ এটা সার্ভারে বা থাকা যে অ্যাকচুয়াল যে HTML কোড সেটাতে কিন্তু কোনো মডিফিকেশান হচ্ছে না, অনলি আমার সাইডে কিন্তু মডিফিকেশান হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, বল আর কোনো কোশ্চেন থাকলে। কারণ কোনো কোশ্চেন নেই তো? হ্যালো, না না দাদা, যদি যে কোনো কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন। আর ম্যাথামেটিক্স স্যার পড়াচ্ছে, আমি স্টার্ট করবো কিছুদিন বাদে। স্যার আমার অ্যাকচুয়ালি সময় হয়নি, আমি নিতাম, বাট স্যার নিয়েছে। ঠিক আছে, এরপরে আমি নেব। তো আই থিঙ্ক ম্যাট্রিক্স, হ্যাঁ স্যার, ম্যাট্রিক্স আপনার আমি ক্লাস করেছি WBJ এর। রিয়েলি আমার ক্লাস আপনি করেছিস? আমি তো ম্যাথসই পড়াই ম্যাক্সিমাম। ঠিক আছে, আমাকে তো স্যার ম্যাথসই দেয়। তো আমার কোন ক্লাসটা করেছিস বল তুই? যাবো, বেরিয়ে গেল। যাই হোক, তো এখন অবধি কম্পিউটারের সিলেবাস বুঝতে বা এর ইম্পর্টেন্স কি সেইটুকুনি কি সবার ক্লিয়ার হয়েছে? আজকে আমার এজেন্ডা ছিল বা আমার আজকে টপিক মেন অবজেক্টিভ ছিল হচ্ছে তোকে সিলেবাসটাকে খুব ভালোভাবে বোঝানো, যে এটার অ্যাপ্লিকেশান কোথায়। এবং আমি তোদেরকে ভালো করে বলছি, HTML যদি তোরা খুব ভালো করে শিখতে পারি, HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, তোরা কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে প্রচুর আর্নিং করতে পারবি। হ্যাঁ বাপ্পা বল, কোন ক্লাসে ছিলিস কি? আমি তো জানি না ভাই, তো মনেও পড়ছে না আমার। হ্যালো বাপ্পা। আমি হ্যাঁ দাদা, আমি স্যার আপনার ইন্টিগ্রেশনের যে ক্লাসটা করিয়েছিলাম আগে করাতেন আপনি, ওখানে আমি করেছিলাম ইন্টিগ্রেশনের মানে শর্ট ট্রিক্স গুলো। আমি আপনার মানে আগে থেকে এই ইউটিউব চ্যানেলটা জানতাম আর কি, ওখানে মানে আপনার WBJ লিখলে ওই ধরনের ক্লাসগুলো আসতো, ইন্টিগ্রেশনের শর্ট ট্রিক্স আর ওগুলো। ভালো হয়েছিল? ওখানে হ্যাঁ করেছিলাম। তারপরে এই ফার্স্ট ইয়ারে যখন ইয়ে হলো, তখন তো চাপ বেড়ে গেল, আর আমি তখন আর ওই দিকটা টানতে পারলাম না। তখন শর্ট ট্রিক্স শিখবো না, এই দিকটা করবো, ম্যানেজ করবো। আচ্ছা আচ্ছা, আজকে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো সবার? আমি সবাইকে জিজ্ঞাসা করছি যারা আছিস। হ্যাঁ, তো নেক্সট আবার দেখা হবে। ঠিক আছে, ততক্ষণ হ্যাঁ দাদা, সিলেবাসটাকে ভালো করে আরেকবার, কিন্তু এটা আমার খুব ভালো লাগলো, দাদা বলছে, স্যার বলবি না কেউ আমাকে, সিলেবাসটাকে আরেকবার ভালো করে রিড আউট কর। যদি কারোর কোনো অসুবিধা হয় সিলেবাস রিলেটেড, আমি শুধুমাত্র কিন্তু শুধুমাত্র এখনের জন্য নয়, যে এটা পুরো সব সময় সব ব্যাচেই আমি বলি যে নট অনলি আমার এই 2 ঘন্টার ক্লাসেই আমি তোদের সাথে কমিউনিকেট করবো এরকম না। যার কোনো রকম সাবজেক্টের
ডেফিনেটলি যেগুলো আমি ডিল করতে চলেছি সেকেন্ড সেমিস্টারে, যার কোনো রকম কোনো ডাউট থাকবে, সেটা রাত্রি 2টো বাজুক, 1টা বাজুক, 12টা বাজুক, সে কেউ কেউ তো রাত্রিরে পড়তে ভালোবাসে, তারা হয়তো সেই রাত্রিরে অঙ্কটা করতে গিয়ে আটকালো, যদি আমি যদি দেখিস অনলাইন বা সাপোজ আমি যদি অন থাকি, ডেফিনেটলি যখনও যদি আমাকে কাছে আসিস যে দাদা এটা বলে দাও, আমি কিন্তু অলওয়েজ সেই মুহূর্তে তোকে অ্যান্সার বলে দেবো যে কি করতে হবে না করতে হবে, কোনো না বুঝলে। শুধুমাত্র আমি এরকম নয় যে 2 ঘন্টা ক্লাসের পরেই আর আমার কোনো খবর নেই, আবার নেক্সট ক্লাসে আসলে তবে আমি ডাউট ক্লিয়ার করবো, ঠিক আছে? আমি ডেফিনেটলি একটু বিজি থাকলে আমি হয়তো পরে রিপ্লাই দিতে পারি, বাট রিপ্লাই তোরা ডেফিনেটলি পাবি, সেটা রাত্রির 12টা বাজুক আর সকাল 6টা হোক, ঠিক আছে? তাই জন্য আমি বলছি তোরা এখন অবধি যেটুকুনি বুঝেছিস সেটাকুনি এখনও দেখ, যদি এই মুহূর্তে তোর যদি মাথায় না আসে যে না কি বলবো এখন বুঝতে পারছি না, কিন্তু তোর আজকে রাত্রি 9টার পরে তোর মনে পড়লো হ্যাঁ আমি একবার সিলেবাসটা দেখি তো আরেকবার, আচ্ছা এই জায়গাটা ডাউট হচ্ছে, একবার আমি দাদাকে জিজ্ঞাসা করি, তো গ্রুপে আমাকে টেক্সট করতে পারিস যে দাদা মানে আমাকে অবশ্যই ট্যাগ করে লিখবি, নাহলে তো বুঝতে পারবে না কেউ, যে এই জায়গাটা না আরেকবার তুমি বলো, আমি ভয়েস পাঠিয়ে দেবো, ঠিক আছে? যেই দরকার হয় তুই আমার কাছে আমার সাথে টেলিফোনিক কনসালটেন্ট করে নিতে পারিস, ওই টপিকটা রিলেটেড আরেকবার জিজ্ঞাসা করে নিতে পারিস। এটা এখনের জন্য না, এটা কিন্তু থ্রু আউট সেমিস্টার, ওকে? যখন খুশি যে কোনো সাবজেক্ট, এফটিপিএলি ম্যাথস, এফটিপিএলি তো আমি নিচ্ছি না যদিও, তবুও বলছি ম্যাথস আর কম্পিউটার রিলেটেড যাবতীয় যা যা প্রবলেম থাকবে তখন তোরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারিস, ওকে? ক্লিয়ার হলো কি বললাম? হ্যাঁ দাদা। ঠিক আছে, হ্যাঁ দাদা, চলো হ্যাঁ দাদা। টাটা। টাটা। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ ওয়েলকাম। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ দাদা।